কালো নাকি? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমরা আজকে আবার এসেছি এইচএসসি ক্লাস নিয়ে, বাংলা ক্লাস নিয়ে। গত ক্লাসটি আমাদের আনফরচুনেটলি বিদ্যুৎ বিভ্রাটের কারণে গত ক্লাসটি আমরা শুরু করে 15-20 মিনিটের মধ্যে আমরা গত ক্লাসটি শেষ হয়ে গেছে। আমাদের ক্লাসটি শেষ হয়নি, সমাজ শেষ করতে পারিনি। আজকে তোমাদেরকে সমাজ শেষ করে দিব এবং কথা দিচ্ছি এই সমাজ শেষের পরবর্তী যতগুলো টপিক আসবে প্রত্যেকটা টপিক হবে মানে তোমার জীবনের অন্যরকম বেস্ট ক্লাস, প্রতিটা ক্লাস হবে। তো আমি যদি আজকে সমাজ ছাড়া তো যেটা বলছি, সবাই একটু জয়েন করো, সবাই জয়েন করো। সবাই ক্লাসে জয়েন করো। সবাই জয়েন করো, অন্যদেরকে একটু মেনশন করে দাও, যেহেতু আজকের ক্লাসটা আমরা একটা মাত্র অ্যানাউন্সমেন্ট করেছি। আমি আজকে সমাজটা মেইনলি সমাজটা শেষ করার জন্য আজকে উপস্থিত হয়েছি, কারণ আজকে সমাজ ছাড়া যদি আমি অন্য কোনো টপিক ধরি তাহলে প্রত্যেকেই বলবা ভাইয়া আপনি কথা দিয়েছিলেন সমাজ শেষ করবেন কিন্তু করেন নাই। তো আমরা 2টা ক্লাস নিয়েছি, 3 নাম্বার ক্লাসে আর ওই দিন আমরা ক্লাস করতে পারিনি। আজকে আমরা সমাজটা শেষ করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে ফ্রেন্ডরা আছে ওই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া আমাদের সমাজের বাকিটুকু আজকে শেষ করে দিবেন। তোমরা একটা জিনিস জেনে খুশি হবে যে সুফিয়ান ভাইয়া মানে প্রত্যেকটা টপিক যেটা ধরে সময় লাগুক এটা শেষ করবে। এভাবে প্রত্যেকটা টপিক আমরা তোমাদেরকে কি করে দিব, শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, আর তোমাদের জন্য আমাদের বিশেষ কিছু আয়োজন আছে এইচএসসি 25-এর জন্য। আমাদের বিশেষ কিছু আয়োজন আছে, যেই জিনিসগুলো আসলে তোমরা এখন থেকে আজকে থেকে আমাদের কন্টিনিউ মূলত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী যে আদার্স ইউনিভার্সিটি গুলো ছিল তোমাদের আগের ব্যাচের, গতকালকে জিএসটির মাধ্যমে ইউনিভার্সিটি গুলোর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এখন এই মুহূর্তে আমরা শুধু তোমাদেরকে নিয়ে কাজ করব, এইচএসসি 25 নিয়ে কাজ করব। তো আমরা এই এইচএসসি 25-এর জন্য যে অল্প দিনে যেভাবে রেজাল্টটা ভালো করা লাগে তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা আমাদের সবকিছু বলবো তোমাদেরকে। তার আগে আমি একটু আমার ওয়াদা দেয়া যে সমাজ টপিক শুরু করেছি সেটা আমি একটু শেষ করে নিই। ওকে, তো সবাই জয়েন করো। তোমরা সবাই কেমন আছো? আমি জানি আমি আজকে অন্য একটা টপিক বাংলা বানান অথবা বাক্যতত্ত্ব শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা শুরু করলেই তোমরা অনেকেই বলবা ভাইয়া সমাজ তো শেষ হয় নাই, সমাজ তো শেষ হয় নাই। ওকে, তো যাই হোক, সবাই একটু জয়েন করো। আজকে একদম দ্রুত উইদাউট মানে বড় ধরনের আয়োজন ছাড়াই ক্লাসে চলে আসছি। তোমরা যারা ক্লাসটিতে অলরেডি জয়েন করেছো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবা, এবং তোমরা যারা পরবর্তীতে জয়েন করবা তোমরা ক্লাসটি করবা। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের সেম ক্লাসটা ভাইয়া আমি 49 টাকা পে করেছি বাট অ্যাড করে নাই এখনো আমাকে। আচ্ছা, সে বিষয়ে আমি কথা বলবো। 49 টাকা যে আমাদের যে তোমাদের জন্য যে সুযোগ বলা যায়, বড় ধরনের একটা সুযোগ, সেই সুযোগটার জন্য অনেক বেশি স্টুডেন্ট এট এ টাইমে আমাদের এখানে ভর্তি হতে, আমাদের এই জিনিসগুলো মানে সবাইকে ফিল্টার করতে একটু টাইম লাগছে। কে টাকা দিয়েছে তাদের নাম্বারগুলো একটু চেকিং এর একটু বিষয় আছে, তো ওইটা নিয়ে আমি একটু কথা বলবো, কোনো সমস্যা নাই। আগে আমার যে গ্যাপটা ছিল সমাসে, আমি সমাজটা একটু শেষ করে দিয়ে আসছি। ওকে, তো আমি আবার একটু মেনশন করে দিচ্ছি, গত ক্লাস 2টা ক্লাস আমরা পূর্ণাঙ্গ সমাজ পড়িয়েছি। ওকে, তো আমাদের সমাজ বাকি ছিল 3 নাম্বার ক্লাস আমরা শেষ করব বলেছি, তাই সেখানে বাকি ছিল তৎপুরুষ সমাস আর বাকি ছিল কি বহুব্রীহি সমাস। এই তৎপুরুষ আর বহুব্রীহির ডিটেইলস প্রকারগুলো আমরা আজকে পড়িয়ে দিব। সেক্ষেত্রে আমরা তৎপুরুষ সমাস গত 3 দিন আগে ধরেছিলাম, বাট বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা ক্লাসটা নিতে পারি নাই। ওকে, যেহেতু এটা ফ্রি সবাইকে করিয়ে দিয়েছি, সবাই যেন ক্লাসটি পায় সেই জন্য আমি আবার হাজির হয়েছি। ওকে, সবাই স্টার্ট আমাদের আজকের ক্লাসটি। সবাই শুরু করো,
সবাই সমাস, সবাই একটু আল্লাহ আজকে যেন শেষ করতে পারি, আমার কোনো টপিক শেষ না করলে আমার নিজের কাছেই ভালো লাগে না। সমাস শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব, তৃতীয় ক্লাস শেষ পর্ব, সবাই সবাই লিখবা সমাস শেষ পর্ব। শেষ পর্বের মধ্যে আচ্ছা, তোমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে ভাইয়া কথা বলো, ভাইয়া শব্দের উচ্চারণ করাবো, তোমাদেরকে প্রতিটা টপিক আমি পড়িয়ে দিব। তোমরা যারা এখন এই ক্লাসটি করো, জাস্ট গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ হয়েছে, জাস্ট দেখে আসবা যে আমাদের এডুকেশন অফিসিয়াল ফেসবুক যে গ্রুপটা আছে, যে হুবহু যা পড়াইছি সব কমন। কারণ কি জানো, মানে তুমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসবা, তোমার একজন যোগ্য শিক্ষক দরকার, যিনি তোমাকে গত 12 বছরে যে বাংলায় গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটা তোমাকে পূরণ করে দিবে। স্টুডেন্ট না হইলে 200-র বেশি স্টুডেন্ট কমেন্ট করেছে এই বলে যে ভাইয়া ভাবছি আমরা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ভাবছি এই প্রশ্নটা মনে হয় আপনি করেছেন। 35টা কোশ্চেনের মধ্যে আমার নেয়ার অ্যাবাউট 27-28টা প্রশ্ন হুবহু আমাদের কমন। ইভেন ব্যাকরণ গুলো আমি শুধু যা নোট করে দিয়েছি সব। এখন বলবা এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এই জন্য যে আমি শুরু থেকেই সব স্টুডেন্টদের বলি ভাইয়া একটু বেশি পড়ে নাও, আমি বুঝাইয়া দেই, আমি সহজ করে দেই, তোমরা একদিন একটু ক্লাসটা মনোযোগ দাও, বাকিটা ভাইয়ার দায়িত্ব। ওকে, তো জাস্ট এটা আমি গ্রুপগুলোতে দেখো যে স্টুডেন্ট গুলো কতটা হ্যাপি। তো সুফিয়ান ভাইয়ের ক্লাস মানে হলো একটু ডিটেলস, একটু বুঝে বুঝে বেসিক টু অ্যাডভান্স পড়াই, একটু ক্লাসে টাইম দিবা, পরে শুধু খাতার দিকে তাকাবা, জাস্ট তুমি বলবা ওয়াও, এভাবেও নোট করা যায়। ওকে, শুরু। আমরা গত ক্লাসে আমরা তৎপুরুষ সমাস বলেছিলাম, তৎপুরুষ সমাস পড়ানো শুরু করেছি, মনে আছে? তৎপুরুষ সমাস আমরা বলেছি তৎপুরুষ সমাস 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। তৎপুরুষ দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি রিলেটেড। বাংলা বানানের নিয়মটা পড়ায় না অবশ্যই। না, আমি সমাসের যেটুক পর্যন্ত হয়ে গেছে গত 2 ক্লাস এবং গত ক্লাসে যে 20 মিনিট পড়াইছি তারপর থেকে পড়াবো। ওকে, তারপর থেকে পড়াবো। আর যেটা বলছি ফি এন্ট্রি ফি 149 টাকা বলছে, ওটার সমাধান আমি করে দিব, ওটার সমাধান আমি করে দিব। এখন 149 টাকা বলছে। আমাদের গত 2 দিনে তোমরা আইডিয়া করতে পারবে না এত বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে। জাস্ট আমরা একটা সুযোগ দিচ্ছি, লক্ষ্য করো। এডুকেশন যারা আছে, আমরা একটা টোটাল কেয়ার নেওয়ার মতো একটা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমরা নাম্বার 1 প্রতিষ্ঠান অনলাইনের জন্য। যেখানে যাবা, যে কোনো গ্রুপে, যে কোনো জায়গায় হেল্প নিবা যে অ্যাডমিশন টেস্টে আমরা কোচিং করব অনলাইনে শুধু, আর অফলাইনে করব না। কোথায় করব? সবাই দেখবা এডুকেশন বলবো। ওকে, তো যেটা বলছি আমরা তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস বলছি পরপদে প্রাধান্য পায়, ব্যাস বাক্যের প্রথম থেকে বিভক্তি চলে যায়, আর আমরা দেখব ব্যাস বাক্যের প্রথমে বিভক্তি আসছে। আগের ক্লাসটা একটু মিলাও। ওকে, এটা 9 প্রকার বিভক্তি রিলেটেড, 6 প্রকার। এর বাইরে আছে উপপদ তৎপুরুষ, নয় তৎপুরুষ, আরেকটা আছে অলুপ তৎপুরুষ। আমরা সবগুলো পড়াবো। তো তৎপুরুষ সমাসের যে আমরা প্রথম দিন পড়াইছিলাম কি, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ পর্যন্ত গিয়েছিলাম, মনে আছে? তাহলে পঞ্চমী তৎপুরুষ হলো 4 নাম্বার। তৎপুরুষ সমাসের 4 নাম্বারটা হলো পঞ্চমী তৎপুরুষ। সবাই একটু লিখবা, আল্লাহ যেন আজকে বিদ্যুৎ বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট না হয়, আমি এটা একটু সমাধান করব। তারপরে সবাই তোমরা গত 3 দিনের ক্লাস, আজকে ক্লাস 3 দিনের ক্লাস একসাথে করে সমাস পড়বা, আর কারো কাছে যাইতে হবে না। ওকে, তো পঞ্চমী তৎপুরুষ সবাই লিখবা। পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ কিভাবে চিনবো সেটা লিখবে এখানে। হতে অথবা থেকে অথবা চেয়ে আসবে, হতে থেকে চেয়ে আসবে। কোথায়? ব্যাস বাক্যে। মনে রাখবে, এখানে লিখে রাখো ব্যাস বাক্যে। ব্যাস বাক্যে হতে থেকে চেয়ে আসবে। এটা পড়ানোর সময় আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল। ওকে ওকে, হতে থেকে চেয়ে আসবে, হতে থেকে চেয়ে আসবে। তাহলে আমরা যদি বলি এইরকম, লক্ষ্য করো, স্কুল পলাতক, স্কুল পলাতক, পলাতক, তাহলে এটার ব্যাস বাক্য কি বলো? ব্যাস বাক্যে যদি হতে থেকে চেয়ে আসে তার নাম পঞ্চমী তৎপুরুষ। আরেকটা মনে রাখবা, গতকাল ক্লাসে বলেছি পঞ্চমী তৎপুরুষের অপর নাম হলো অপাদান তৎপুরুষ। অপাদান তৎপুরুষ। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও বা লাইক দিয়ে দাও, প্রেজেন্ট হাজিরা বলতে যেটা বোঝায়, যেন অন্যরা ক্লাসটি দেখতে পারে। ওকে, তাহলে লক্ষ্য করো, হতে থেকে চেয়ে আসবে। স্কুল পলাতক, এটার ব্যাস বাক্য হলো স্কুল থেকে পলাতক, স্কুল থেকে পলাতক, স্কুল থেকে পলাতক। লক্ষ্য করো, এই হতে থেকে, এই থেকে শব্দটার কারণে আমরা এটাকে বলবো পঞ্চমী তৎপুরুষ। আর পঞ্চমী তৎপুরুষের অপর নাম অপাদান তৎপুরুষ। কারণ কি?
অপাদান কারকেও হতে থেকে চেয়ে থাকে, পঞ্চমী তৎপুরুষও হতে থেকে চেয়ে থাকে। এই জন্য পঞ্চমী তৎপুরুষের অপর নাম কি আমরা বললাম অপাদান তৎপুরুষ। ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে, আমরা যদি বলি এরকম জেল খালাস, কি খালাস বলো? জেল খালাস। আমরা গত ক্লাস থেকে শুরু করলাম, গত ক্লাসে এটা পড়ানো অবস্থায় বিদ্যুৎ চলে গেছে। জেল খালাস লিখবা জেল থেকে খালাস, জেল থেকে খালাস। তাহলে থেকে আসছে, হতে থেকে চেয়ে আসলে আমরা তাকে কি বলবো? পঞ্চমী তৎপুরুষ। হতে থেকে চেয়ে আসলে আমরা তাকে বলবো পঞ্চমী তৎপুরুষ। সবাই একটু মনোযোগ দাও, পঞ্চমী তৎপুরুষ পড়ছি আমরা। হতে থেকে চেয়ে আসলে আমরা তাকে বলবো পঞ্চমী তৎপুরুষ। ওকে ওকে, এবার আসো আমরা যদি বলি প্রাণ প্রিয়, প্রাণ প্রিয়। সবাই একটু দেখো, প্রাণ প্রিয়, তাহলে এটার ব্যাস বাক্য কি লিখবো বলো তো? প্রাণের চেয়ে প্রিয়। ইয়েস, প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়। প্রাণ প্রিয়ের ব্যাস বাক্য কি? প্রাণের চেয়ে প্রিয়। সবাই একটু দেখা, তাহলে হতে থেকে চেয়ে আসছে, কি আসছে বলো? চেয়ে আসছে। তো যদি হতে থেকে চেয়ে আসে আমরা তাকে বলবো কি সমাস? আমরা তাকে বলবো পঞ্চমী তৎপুরুষ। কি তৎপুরুষ বলো? পঞ্চমী তৎপুরুষ। লিখতেছো সবাই? আমরা যদি বলি অনুরূপ ভাবে ঋণ মুক্ত, ঋণ মুক্ত। সবাই লিখবা ঋণ মুক্ত। তাহলে কি হবে? ঋণ থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত। ঋণ মুক্ত কি হবে বলো? ঋণ থেকে মুক্ত। তাহলে হতে থেকে চেয়ে আসলে তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ? পঞ্চমী তৎপুরুষ। আমরা যদি বলি সর্বাধিক, মোস্ট ইম্পর্টেন্ট, সবাই লিখবা সর্বাধিক, সর্বাধিক। ওকে, তা সর্বাধিক এটার ব্যাস বাক্য কে বলতে পারবা? দেখি পারো কিনা? সর্বাধিকের ব্যাস বাক্য পারবা? সর্বাধিকের ব্যাস বাক্য পারবা? দেখি পারো কিনা? ইয়েস, এটা হবে এরকম, অনেকে পারবা না। সর্ব অপেক্ষা, সর্ব অপেক্ষা অধিক, মোস্ট ইম্পর্টেন্ট। সর্ব অপেক্ষা অধিক, তাকে আমরা বলবো সর্বাধিক, সর্ব অপেক্ষা অধিক। সবাই লিখবা। তো অনুরূপ ভাবে আমরা যদি বলি সর্বোচ্চ, সর্বোচ্চের ব্যাস বাক্য কি? সর্বোচ্চ। লক্ষ্য করো বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ ভাইয়া যা পড়াই সব কোচিং, আই মিন বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টেই ভাইয়ার প্রশ্ন কমন হয় পড়ে। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভাইয়ার কাছে যদি সবগুলো টপিক ক্লাস করতে পারো আমার, তাহলে দেখবা তোমার বাংলা ব্যাকরণ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। কথা দিচ্ছি, তুমি এতদিন যার কাছে পড়ছো, যত ভালো মানুষের কাছে পড়ছো, ভাইয়া যেভাবে পড়াবো, ডিটেলস পড়াবো, বুঝে বুঝে পড়াবো, এরকম কেউ লিখে লিখে পড়াইবে না, তোমাকে ধরে ধরে পড়াইবে না। আমি সব পড়াই দিব, একটু গুরুত্ব দিতে হবে। তাহলে সর্বোচ্চ কি হবে বলতো? সর্ব অপেক্ষা উচ্চ, সর্ব অপেক্ষা উচ্চ। সর্ব অপেক্ষা কি বলো? উচ্চ। তাহলে সর্বোচ্চ কি হবে? সর্ব অপেক্ষা উচ্চ। বুঝছ? বুঝছ? যদি আমরা বলি এরকম স্নাতকোত্তর, স্নাতকোত্তর, এটা একটু পারো কিনা দেখো তো। মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব কঠিন একটা শব্দ, স্নাতকোত্তর। মাস্টার্স ডিগ্রিকে বলে। ওকে, মাস্টার্স ডিগ্রিকে বলে। পারবা তোমরা? স্নাতকোত্তর, অনার্সের পরে যে মাস্টার্স, অনার্সটাকে বলে সম্মান, আর মাস্টার্স যেটা আমরা বলি স্নাতক, আরেকটা হলো স্নাতকোত্তর। তাহলে এখানে আমরা কি বলবো দেখি পারো কিনা? তাহলে এখানে কি আছে? স্নাতক থেকে উত্তর, স্নাতক থেকে উত্তর। উত্তর মানে পরপদ, উত্তর পদ মানে আমরা বলি না পরপদ, স্নাতকের পরের অবস্থান। ওকে, তাহলে হতে থেকে চেয়ে সবচেয়ে কঠিন। আর ভাইয়া এমন ভাবে মানে তোমাকে এইচএসসি থেকে এমন ভাবে একটু দেখায় দিব যেন অ্যাডমিশন টেস্টে তোমার এগুলো কাজে লাগে। ওকে, এইচএসসি তে তো ভালো করবাই, অ্যাডমিশন টেস্টটা যেন তোমার জন্য সহজ মনে হয়। ওকে, তাহলে স্নাতকোত্তর, স্নাতক থেকে উত্তর। তাহলে হতে থেকে চেয়ে থাকলে আমরা তাকে বলবো পঞ্চমী তৎপুরুষ। ক্লিয়ার? এবার আসো 5 নাম্বার, ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। আমরা জানি তৎপুরুষ দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত শুধু বিভক্তি দিয়ে আইডেন্টিফাই করা যায়। সাফওয়ান রাফিন, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো ষষ্ঠী তৎপুরুষ কি তৎপুরুষ বলো? ষষ্ঠী তৎপুরুষ। লিখবা ব্যাস বাক্যে, সবাই লেখো ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে র অথবা এর আসবে। বিভক্তিগুলো আমরা লিখে দিয়েছি, র অথবা এর আসবে। আসলে ব্যাস বাক্যে যদি র অথবা এর আসে আমরা তাকে বলবো ষষ্ঠী তৎপুরুষ। সবাই একটু মনোযোগ দাও। লিখবা চা বাগান, চা বাগান। আমরা জানি সমস্ত পদ দুই ভাবে লেখা যায়, হয় একসঙ্গে নতুবা মাঝে হাইফেন। তাহলে এটার ব্যাস বাক্য হলো চায়ের বাগান। কার বাগান বলো? চায়ের বাগান। তাহলে চা বাগান এর ব্যাস বাক্য হলো চায়ের বাগান। বলো চা বাগান এর ব্যাস বাক্য কি? চায়ের বাগান। যদি বলি রাজপুত্র, রাজপুত্র ইকুয়াল টু লিখবা কি? রাজার পুত্র। র আছে, রাজার পুত্র।
ওকে, রাজপুত্র কি হবে? রাজার পুত্র। আমরা যদি বলি ছাত্র সমাজ, ছাত্র সমাজ লিখবা ছাত্রের সমাজ অথবা ছাত্রদের সমাজ, ছাত্রের সমাজ। সবাই একটু লিখে ফেলো প্রিয় ভাই বোনেরা, লেখার অভ্যাস করে, এতে তোমার এইচএসসি পরীক্ষা অনেক হাতের ইয়ে বাড়বে। ওকে, যদি বলি বিশ্বকবি, বিশ্বকবি তাহলে কি হবে? বিশ্বের কবি, বিশ্বের কবি, বিশ্বকবি কি হবে? বিশ্বের কবি। যদি বলি বনফুল, বনফুল লিখবা বনের ফুল, বনের ফুল, বনফুল কি হবে? বনের ফুল। রাজপ্রাসাদ, রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি, রাজপ্রাসাদ, রাজার প্রাসাদ। ওকে, রাজপ্রাসাদ তাহলে কি হবে বলতো, তোমরা পারো কিনা? রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ, রাজার প্রাসাদ। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কি হবে? রাষ্ট্রের প্রতি। এর বাইরেও ব্যতিক্রম ধর্মী কিছু সমাস আছে, যদি সমস্ত পদের শেষে রাজি, বৃন্দ, সহ, জুত, গুণ, গ্রাম এই ধরনের জিনিসপাতি থাকে, সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন হরিণ শিশু, এটার ব্যাস বাক্য কি হবে বলো? হরিণীর শিশু, হরিণ শিশু, হরিণ, হরিণ শিশু। মনে রাখবা সমস্ত পদে যদি পুরুষ পদ থাকে ব্যাস বাক্যে এটা স্ত্রী হয়ে যায়, তাহলে কি হবে? হরিণীর। হরিণ শিশু কি হবে বলো? কি হবে? হরিণ শিশু কি হবে? হরিণীর শিশু, হরিণীর শিশু। যদি বলি ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ এটা হবে ছাগির দুগ্ধ, পুরুষটা স্ত্রী হয়ে যাবে, ছাগির দুগ্ধ। ছাগ দুগ্ধ এটার ব্যাস বাক্য হবে ছাগির দুগ্ধ। একটু স্পেস দিয়ে লিখবে, এখানে স্পেস ছিল না এজন্য লিখছি। ছাগ দুগ্ধ কি হবে বলো? ছাগির দুগ্ধ। ওকে, তাহলে মাতৃতুল্য কি হবে? মায়ের তুল্য। তাহলে এই জিনিসগুলো আমরা এভাবে দেখব যে র অথবা এর আসলে আমরা তাকে ষষ্ঠী তৎপুরুষ বলবো, র অথবা এর আসলে আমরা তাকে কি বলবো? ষষ্ঠী তৎপুরুষ বলবো। নেক্সট 6 নাম্বার সপ্তমী তৎপুরুষ। সবাই সপ্তমী তৎপুরুষ। আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না, আমি সমাজটা শেষ করার জন্য মরিয়া, কারণ অলরেডি 2টা ক্লাস নিয়ে নিয়েছি। এটা কিসের উদ্দেশ্যে ক্লাস? এটা হলো এইচএসসি 25-26 এর, সবাই করতে পারো, মেইনলি হলো এইচএসসি 25। ওকে, মেইনলি হলো এইচএসসি 25 দের উদ্দেশ্যে ক্লাসটি। এখন সমাজ তো সবাই এই ক্লাস, যদি তুমি আমি যে বিসিএস কোচিং গুলোতে ক্লাস নেই তখন সেম পড়াই, ইনফরমেশনটা একটু বাড়িয়ে দেই, ব্যতিক্রম যে নিয়মগুলো আছে ওগুলো পাশে লিখে দেই। ঠিক আছে, তোমাকে যদি আমি 15 পৃষ্ঠা পড়াই, তাহলে আমি বিসিএস কোচিং এ গিয়ে এটা 20 পৃষ্ঠা পড়িয়ে দিই, জাস্ট আরেকটি ইনফরমেশন অ্যাড করে দিই এটার সাথে। ওকে, তো এবার আসো, তো যেটা বললাম সপ্তমী তৎপুরুষ, আমরা এটা জানি সপ্তমী বিভক্তির চিহ্ন কি, লিখবা ব্যাস বাক্যে কি বলবো? ব্যাস বাক্যে এবং পাইলাম কই, ব্যাস বাক্যে কি হবে? সপ্তমী বিভক্তির চিহ্ন কি বলো? এবং না এ, এ অন্তস্থ তে আসলে, ব্যাস বাক্যে যদি এ অন্তস্থ তে আসে আমরা তাকে বলবো সপ্তমী তৎপুরুষ ব্যাস বাক্যে। ওকে, এটার ব্যবহারই বেশি, বাকিগুলোর ব্যবহার নেই বললেই চলে। ওকে, তাহলে আমরা বলবো, লক্ষ্য করো, বন ভোজন, এটার ব্যাস বাক্য কি বলতো? বনে ভোজন, বনে ভোজন। আগের ক্লাসগুলো ডেফিনেটলি করতে হবে, আগের ক্লাসগুলো ডেফিনেটলি করতে হবে। ওকে, আমরা যদি বলি গাছ পাকা, গাছ পাকা ইকুয়াল টু হবে গাছে পাকা, গাছে পাকা, গাছ পাকা ইকুয়াল টু কি? গাছে পাকা। বনবাস, বনবাস লিখবা বনে বাস, বনবাস কি লিখবা? বনে বাস। ওকে, আমি যদি বলি বাকপটু, বাক পটু লিখবা বাকে পটু, মানে কথায় পটু, বাকে পটু, তাকে বলবো আমরা বাক পটু, বাকে পটু। ওকে, ভূতপূর্ব, ভূতপূর্ব লিখবা পূর্বে ভূত, পূর্বে ভূত, ভূতপূর্ব পূর্বে ভূত, ভূতপূর্ব। ওকে, জলমগ্ন, জলে মগ্ন, ধ্যানমগ্ন, ধ্যানে মগ্ন। ওকে, এইভাবে। তাহলে ব্যাস বাক্যে এ তে আসলে আমরা তাকে বলবো সপ্তমী তৎপুরুষ। কি তৎপুরুষ বলো? সপ্তমী তৎপুরুষ। এবার আসো কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার আমরা লিখবো মোস্ট ইম্পর্টেন্ট নয় তৎপুরুষ একটা আছে, অনেকে এটাকে বলে নঞ্চ তৎপুরুষ। লক্ষ্য করো, মূল সমাসটা হলো নয়, তাহলে আমরা এটার নাম দিলাম নয় সমাস। ওকে, নয় সমাসের 2টা, এক জায়গায় 2টা পড়ায় ফেলি। একটা হলো নয় তৎপুরুষ,
নয় তৎপুরুষ, আরেকটা হলো নয় বহুব্রীহি। দুইটা এক জায়গায়, নয় বহুব্রীহি। নয় সমাস দুইটা, নয় তৎপুরুষ, আরেকটা হলো নয় বহুব্রীহি। ওকে, তাহলে আমরা 7 নম্বরে পড়তেছি নয় তৎপুরুষ। কত নম্বরে বলো? 7 নম্বরে পড়ব। এখন লক্ষ্য করো, তৎপুরুষ সমাস পরপদে প্রাধান্য পায় আর বহুব্রীহি সমাস তৃতীয় পদের প্রাধান্য পায়। তাহলে আমরা শুরুতে বলবো পরপদের প্রাধান্য। পরপদের প্রাধান্য কোনটায় বলো? তৎপুরুষ, নয় তৎপুরুষ। তারপরে আরেকটা বলবো তৃতীয় পদের প্রাধান্য, তৃতীয় পদের প্রাধান্য। এখানে লিখবা শুরুতে নেগেটিভ শব্দ আসবে, মানে নেতিবাচক, নাই নেই এই টাইপের নেগেটিভ শব্দ। এখানেও লিখবা শুরুতে নেগেটিভ শব্দ আসবে। তারপরে তাহলে লক্ষ্য করো, পরপদের প্রাধান্য পাইবে আর ওটা হলো তৃতীয় পদের প্রাধান্য পাইবে। শুরুতে এটা তো নেগেটিভ শব্দ থাকবে, ওটা তো শুরুতে নেগেটিভ শব্দ থাকবে। এখানে লিখবা ব্যাস বাক্যে যার আসবে না, যার আসবে না, ব্যাস বাক্যে যার আসবে না। আর এখানে লিখবা ব্যাস বাক্যে যার আসবে। কি আসবে বলো? যার আসবে। তাহলে এটা হলো নয় তৎপুরুষ, ওটা হলো নয় বহুব্রীহি। ব্যাস বাক্যে যার আসবে না, এখানে যার আসবে। এখানে লিখবা ব্যক্তিবাচক নয়, তবে দুই এক ক্ষেত্রে ব্যক্তিবাচক হইতে পারে, সেটা আমি বলে দিচ্ছি। ব্যক্তিবাচক নয়, আর এটা ব্যক্তিবাচক, বস্তুবাচকও হইতে পারে। আমি জাস্ট বুঝার জন্য, শর্টকাট বুঝার জন্য দুইটা কথা লিখলাম। ব্যক্তিবাচক নয়, ব্র্যাকেটে লেখা হতে পারে। কি হতে পারে? ব্যক্তিবাচক। আর এটা ব্যক্তিবাচক, ব্র্যাকেট লিখবা বস্তুবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তিবাচক হয়, বস্তুবাচক হতে পারে। ওকে, তাহলে আমরা অনেকগুলো তথ্য লিখলাম। নয় তৎপুরুষ পরপদের প্রাধান্য পাবে। আমরা তৎপুরুষ সমাস মানে পরপদের, আর নয় মানে শুরুতে নেগেটিভ ওয়ার্ড থাকবে, নাই নেই নয় এই টাইপের। তাহলে বহুব্রীহি মানে তৃতীয় পদের প্রাধান্য পাবে। যেই বহুব্রীহি সমাসের শুরুতে নাবোধক শব্দ থাকবে তাকে আমরা বলবো নয় বহুব্রীহি। যেই তৎপুরুষ সমাসের শুরুতে নাবোধক শব্দ থাকবে আমরা বলবো নয় তৎপুরুষ। এখন শুরুতে বুঝার ট্রাই করো, শুরুতে নেগেটিভ ওয়ার্ড দুই জায়গায় থাকবে, কিন্তু নয় তৎপুরুষে যার আসবে না, নয় বহুব্রীহিতে কি আসবে? যার আসবে। সাধারণত ব্যক্তিবাচক নয় মানে বস্তুবাচক। এটা কি বাচক? বস্তুবাচক। মানে তবে কি হতে পারে? ব্যক্তিবাচক হতে পারে। আর এটা ব্যক্তিবাচক, আবার কি হতে পারে? বস্তুবাচক হতে পারে দুই এক ক্ষেত্রে। ওকে, লেখাগুলি লিখছো সবাই? আগের ক্লাসগুলো মাস্ট করতে হবে। আগের দুইটা ক্লাস করার পরে দেন ডিসিশন নিবা তুমি জীবনে কেউ এইভাবে তোমাকে সমাজ পড়িয়ে দিয়েছে কিনা, নোট করে দিয়েছে কিনা। ঠিক আছে? আর এগুলো লক্ষ্য করো, আমি তো 1-2 বছর পড়াচ্ছি না, বা 13 বছর পড়াচ্ছি, এই বছর রানিং হলে 14 বছর পড়াবো। তো এই জিনিসগুলো কিন্তু কোন ওয়েতে পড়াইলে স্টুডেন্ট সবচেয়ে বেটার সহজভাবে বুঝতে পারবে, সেই জিনিসটা আমি বুঝি। আমি হ্যান্ড নোট করে দিই, কারণ হ্যান্ড নোট পড়তে আমাদের ভাল লাগে। আমি চাইলে এগুলো স্লাইড দিয়ে পড়ে দিতে পারতাম, তুমি স্লাইড দেখে চলে যাইতা। বাট তুমি যে লিখতে লিখতে তোমার হাতের একটা স্পিড বাড়ছে, মানুষ যখন একটা জিনিস লেখে এবং একটা জিনিস তার ব্রেনে কি হয়, এটা ঢুকে যায়, লং টাইম থাকে। লিখবা, পড়বা, আবার সেম জিনিস পড়বা, তখন দেখবে এটা তোমার কাজে লাগবে, পরীক্ষার হলে হয়তো তোমার মনে পড়বে। ওকে, তা লিখছো সবাই এই পর্যন্ত? তো ব্যক্তিবাচক নয়, তবে ব্যক্তিবাচক হতে পারে। আর এটা কি ব্যক্তিবাচক, মাঝে মধ্যে বস্তুবাচক হতে পারে। লিখছ? তাহলে এখানে হলো কি ছিল? নয় তৎপুরুষ। আর লক্ষ্য করো, এটা ছিল নয় তৎপুরুষ, আর এখানে ছিল নয় বহুব্রীহি। নয় বহুব্রীহি, তাহলে আমরা বহুব্রীহিটা এখানে পড়ে ফেললাম। এবার আসো উদাহরণ আমরা পড়বো। তোমরা জাস্ট ওটা নিচে নিচে কি লিখবা? উদাহরণ লিখবা। ওকে, এখানে আমরা লিখলাম অসুখ। অসুখ, এই অসুখ একটা কথা, আর অসুখী আরেকটা কথা। অসুখী মানে কোন একটা ব্যক্তি, আর অসুখ মানে এটা ব্যক্তিকে বোঝায় না। ওকে, তাহলে আমরা বললাম নেই সুখ। নেই সুখ, লক্ষ্য করে এখানে যার আসতেছে না, নরমালি নিয়ম অনুযায়ী আসলে ভালো যায়। নেই সুখ যার, অসুখ হয় হয় না। আর এখানে আমরা যদি বলি অসুখী, অসুখী, তাহলে কি হবে? নেই সুখ যার, নেই সুখ
যার। অসুখী মানি অকেও বোঝায় না, সুখকেও বোঝায় না, একটা ব্যক্তিকে বুঝাইছি যার কোনো কি নাই বলো, সুখ নাই। তাহলে আমরা যদি বলি এখানে অনুচিত, অনুচিত, তাহলে এটাকে আমরা বলবো নয় উচিত, নয় উচিত, নয় উচিত। অনুচিত আমরা বলবো নয় উচিত। ওকে, আর এখানে আমরা যদি এখানে আরেকটা উদাহরণ দিই যে এরকম যে নিঃসন্তান, নিঃসন্তান, নিঃসন্তান মানে এমন একটা ব্যক্তিকে বোঝায় যার কোনো সন্তান নাই। ওকে, নিঃসন্তান এমন একটা নিঃসন্তান, নেই সন্তান যার, নেই সন্তান যার, নেই সন্তান যার, তাকে আমরা বলবো নিঃসন্তান। ওকে, আমরা যদি এখানে বলি অনেক, তুমি কিন্তু এগুলোতে নয় মানে যার আনতে পারবা না, আনার সুযোগ নাই, অনেক, তাহলে আমরা বলবো কি নয় এক, এক না অনেক। ওকে, অনেক নয় এক। আর আমরা এখানে বললাম এরকম বলতাম যে বেয়াদব, বেয়াদব, তাহলে কি হবে নেই আদব যার, নেই আদব যার, তাকে বলবো বেয়াদব। বলো বেয়াদব মানে কি, নেই আদব যার, বেয়াদব, বেয়াদব, নেই আদব যার। ওকে, আপনার ক্লাস করতে গেলে খাতা অর্ধেক শেষ হয়ে যায়। ইনশাল্লাহ ভাইয়ের মতো মানুষ লাগবে তোমার। আজকে তো তুমি বিভিন্ন অনলাইন ভাইরাল টিচারের কাছে যাও, কিন্তু একসময় তোমার কোয়ালিটি মানে কন্টেন্ট লাগবে। আই মিন কোয়ালিটি এডুকেশন না হইলে তুমি লাইফে ভালো করতে পারবে না, ক্যারিয়ারে ভালো করতে পারবে না। যেই লোক তোমাকে বুঝে বুঝে সব পড়ায়, যার হাজার হাজার স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এরকম মানুষের কাছে যাইতে হবে। ওকে, তো এটা অভ্যস্ত হও, একটু ইউজ টু হও, দেখবে এক সময় যারা ফান করে, মজা করে, গল্প বলে, আলতু ফালতু কথা বলে, তাদের ক্লাস তোমার আর পড়তে ভালো লাগবে না। ওকে, তো জাস্ট এগুলো মনে রাখো। ওকে, অবিশ্বাস আমরা যদি বলি এরকম লক্ষ্য করো, অবিশ্বাস, অবিশ্বাস, ওয়াও, অবিশ্বাস, তাহলে এটাকে আমরা বলবো কি নেই বিশ্বাস বা নয় বিশ্বাস, তাই না, নেই বিশ্বাস। আর এটাকে আমরা এখানে বলতে পারি এরকম অবিশ্বাসী, লোকটি অবিশ্বাসী, ওয়াও শব্দ কেটে যাচ্ছে, অবিশ্বাসী, তাহলে কি বলবো অবিশ্বাস মানে নেই বিশ্বাস, আর অবিশ্বাসী মানে একটা ব্যক্তি, নেই বিশ্বাস যার, নেই বিশ্বাস, নেই বিশ্বাস যার, নেই বিশ্বাস যার। ওকে, অবিশ্বাস মানে কি নেই বিশ্বাস যার। আমি এখানে ওই যে বলছিলাম ব্যক্তি, স্টার দিয়ে লেখা, একটু ব্যতিক্রম, নাবালক, ওয়াও, নাবালক, নাবালক। আর নাবালক কি তুমি বলবা নেই বালক যার, বলার সুযোগ নাই। ওকে, নেই বা, হ্যাঁ নেতিবাচক শব্দ তো আসতেছে, সবগুলোতে নেতিবাচক শব্দ আসবে। এই নয় মানি তো নেতি, নাই নয় নেই, এগুলো কি নাবালক, লিখবা নয় বালক, নয় বালক, নাকি বলবা নয় বালক যার, কেমন বিশ্রী শোনা যায়, নাবালক নয় বালক। ওকে, আমরা যদি বলি এই আরেকটা যে ব্যক্তিকে বুঝাইছে অমানুষ, এটার ব্যাসবাক্য হলো, অমানুষের ব্যাসবাক্য হলো নয় মানুষ, নয় মানুষ, নাকি বলবা নয় মানুষ যার, হয় হয় না, ভালো শোনায় না। ওকে, ভালো শোনায় না। এবার আসো আমরা যদি বলি এইখানে বেতার, বেতার, এটার ব্যাসবাক্য কি হবে নেই তার যার, নেই তার যার, বেতার যেমন রেডি হইতে পারে, নেই তার যার, লক্ষ্য নেই তার আবার যার আসছে, কারণ বেতার বলতে তৃতীয় পদকে বোঝায়। কোন পদকে বোঝায়, তৃতীয় পদকে বোঝায়। আমরা যদি বলি বেকার, বেকার বেকে বোঝায় না, কারকে বোঝায় না, নেই কার যার মানে এই কাজ যার, তারে কয় বেকার। নেই কার, কার বলতে কাজ, নেই কার যার, কি হচ্ছে এগুলো, নেই কার যার, কার মানে কাজ, বেকার। ওকে, বুঝাইতে পারছি? তাইলে বুঝার ট্রাই করো, এই দুইটাই স্টার্ট দিয়ে রাখবা, মনে রাখবা এগুলো ব্যক্তি হয়েও কি হয়েছে নয় তৎপুরুষ। সাধারণত নয় তৎপুরুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে কি হয় বলো, বস্তু হয়। তবে এই দুইটা ব্যক্তি হয়েছে, কি হয়েছে ব্যক্তি হয়েছে। আর এগুলো নরমালি ব্যক্তিবাচক হয়, বস্তুবাচক হতে পারে, যেমন বেতার, নেই তার যার। ওকে, তাইলে আগের ক্লাসগুলো কই পাবো, আগের ক্লাসগুলোর লিংক আচ্ছা আমি দিয়ে দিব। ওকে, আগের ক্লাসগুলোর কেউ যদি না করে থাকো আমরা বলে দিব, অথবা অথবা কিভাবে দেওয়া যায়। আচ্ছা, আগের ক্লাসগুলোর লিংক, আমার ক্লাস কি আসছে? ওকে, আমার ক্লাস তো আমি দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক এত স্লো। ওকে,
ওকে, আসছে। তোমরা যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে, একদম প্রত্যেকে একটু লাইক রিয়েক্ট দিয়ে দাও বা শেয়ার করে রাখো, বিশেষ করে লাইক রিয়েক্ট দাও যেন অন্যরা বুঝতে পারে আমাদের ক্লাসটা। আজকের ক্লাসটা আমিও ঘোষণা দেই নাই, মনে ছিল না, একটু ব্যস্ত ছিলাম। ওকে, ওকে, এবার আসো তাহলে, ক্লিয়ার এই পর্যন্ত? আগের গুলোর লিংক আমি দিয়ে দিব, আগের ক্লাসগুলোর লিংক আমি দিয়ে দিব। ওকে, নেটওয়ার্ক একটু স্লো, তাহলে আমি ভাবছি আগের ক্লাসের লিংকগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম নয় তৎপুরুষ আর নয় বহুব্রী। আমরা কি পড়লাম বলো? নয় তৎপুরুষ, আরেকটা পড়ছি নয় বহুব্রী। ক্লিয়ার? এবার আসো, কয় নাম্বার পড়ছি? 7 নাম্বার। আচ্ছা, 8 নাম্বার লিখবা অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ। সবাই একটু এতক্ষণ দেখো তো, এতক্ষণ একটু কি পড়েছো লক্ষ্য করো। এই যে নয় তৎপুরুষ তো আলাদা বৈশিষ্ট্য আছে, নয় তৎপুরুষ তো আলাদা বৈশিষ্ট্য আছে, নেগেটিভ ওয়ার্ড থাকবে। আর দ্বিতীয় তৎপুরুষে কে রে থাকবে, আম কুরানো, আমকে কুরানো, নবীন বরণ, নবীনকে বরণ। তৃতীয় তৎপুরুষে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে, মনে আছে? মধু মাখা, মধু ধারা মাখা। পদদলিত, পদ দ্বারা দলিত। শ্রমলব্ধ, শ্রম দ্বারা লব্ধ। চতুর্থী তৎপুরুষে হতে থেকে চেয়ে থাকবে এবং নিমিত্তে জন্মে থাকবে, মনে আছে? বউ পাগল, বউয়ের জন্য পাগল। রান্নাঘর, রান্নার জন্য ঘর। হজ যাত্রা, হজের জন্য যাত্রা। জন্য আসবে, নিমিত্তে আসবে, মনে আছে? পঞ্চমীটা তো আজকে পড়াইলাম, হতে থেকে চেয়ে আসবে। ষষ্ঠীটায় র এর আসবে, সপ্তমীটায় এ অতে আসবে, ব্যাস বাক্যে। সমস্ত পদে কিন্তু নাই। স্কুল পলাতক, স্কুল হতে পলাতক, ব্যাস বাক্যে বিভক্তি আসছে, সমস্ত পদে ছিল না। কিন্তু এই অলুক তৎপুরুষে সমস্ত পদেও বিভক্তি থাকবে, ব্যাস বাক্যেও বিভক্তি থাকবে, মানে দুই জায়গায় বিভক্তি থাকবে। তাহলে অলুক মানে উভয় জায়গায় বিভক্তি থাকবে। তৎপুরুষ মানে পরপদের প্রাধান্য পাবে, আর অলুক মানে সমস্ত পদ এবং ব্যাস বাক্যে উভয় জায়গায় বিভক্তি থাকবে। তোমরা যারা আগের ক্লাস করেছো অথবা আজকে যারা শুরু করেছো, তুমি দেখো ওই যে স্কুল পলাতক, স্কুল থেকে পলাতক। স্কুল পলাতক সমস্ত পদ, কোনো বিভক্তি নাই। স্কুল থেকে পলাতক, থেকে বিভক্তি আছে। ক্লিয়ার? এবার আসো তাহলে লক্ষ্য করো, তাহলে এই যে অলুক, এটা কি বলো? অলুক তৎপুরুষ। তো এই অলুক তৎপুরুষের বিষয়টা হলো সমস্ত পদ ও ব্যাস বাক্য উভয় জায়গায় কি থাকবে? বিভক্তি থাকবে, সমস্ত পরপদের প্রাধান্য পাবে। সবাই লেখো। এবার আসো তাহলে লক্ষ্য করো, সবাই লেখো পরপদের প্রাধান্য। পরপদের, সবাই লিখবা পরপদের, পরপদের প্রাধান্য। পরপদের প্রাধান্য পাবে প্লাস সমস্ত পদ, সমস্ত পদ ও ব্যাস বাক্যে বিভক্তি থাকবে। আমি আবারও বলছি, এতক্ষণ কিন্তু আমরা শুধু ব্যাস বাক্যে বিভক্তি দেখেছি, সমস্ত পদে ছিল না। আর অলুক তৎপুরুষ হইতে হলে দুই জায়গায় বিভক্তি থাকবে। কয় জায়গায়? দুই জায়গায় বিভক্তি থাকবে। আমি আজকে প্রথম ক্লাস করছি, ইনশাআল্লাহ এই ক্লাসের ধারাবাহিকতা আজকে না করো, আগামীকাল না করো, এসিসি না করো, অ্যাডমিশন টেস্ট আসতেই হবে ইনশাআল্লাহ। অনেক জায়গায় নাকানি চুবানি খাওয়ার পরে এডুকেশনে আসবা, বাংলার জন্য, টোটাল কেয়ারের জন্য, সব টপিক ভালো পারার জন্য, হাত ধরে ধরে পড়ানোর জন্য সুফিয়ান সজীব ভাইয়ের কাছে আসবা ইনশাআল্লাহ। আমাদের জাস্ট গতকালকে যে পরীক্ষা হয়েছে, যারা নতুন এসেছে তোমাদেরকে বলবো আমাদের গ্রুপগুলোতে একটু খুঁজে দেখো যে স্টুডেন্টরা কি মন্তব্য করেছে আমাদেরকে নিয়ে। দ্যাট মিনস 35টা প্রশ্নের মধ্যে 27টা 28টা যদি একটা খাতা থেকেই কমন আসে, তাহলে ওই স্টুডেন্ট তো এমনিতে আমাদের প্রতি প্লিজ থাকবে, তো তোমরাও থাকবা ইনশাআল্লাহ। ওকে, এবার আসো, পরপদে প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে সমস্ত পদ ব্যাস বাক্যে কি থাকবে বলো? বিভক্তি থাকবে। দুই জায়গায় কি থাকবে? বিভক্তি থাকবে। লিখবা সোনার, সোনার বাংলা। এটা কি বাক্য? এটা ব্যাস বাক্য। কি দেখে বুঝছো? হাইফেন থাকে, সরি এটা সমস্ত পদ, কি দেখে বুঝছো? হাইফেন দেখে। তাহলে সোনার বাংলা, ব্যাস বাক্য সোনার বাংলা। এটা অন্য কোনো ভাবে লেখা যাবে না, লেখার সুযোগ নাই, তুমি পারবা না, আসবে না। র এখানেও আছে, এখানেও আছে, দুই জায়গায় বিভক্তি আছে, দুই জায়গায় ওকে বিভক্তি আছে। ওকে, সোনার বাংলা, সোনার বাংলা। আমরা যদি বলি ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ব্যাস বাক্য কি হবে বলো? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ব্যাস বাক্য হবে ঘোড়ার ডিম। লক্ষ্য করে এখানে র আছে, এখানে র আছে,
ক্লিয়ার? যেরকম ছিল ওই রকম, জাস্ট এটাতে হাইফেন থাকবে, এখানে হাইফেন ছাড়া থাকবে, কারণ সমস্ত পদ হাইফেন ছাড়া লেখে। আমরা বলি অনেক সময় কলের গান, কলের গান এর ব্যাস বাক্য কি হবে? কলের গান। কলের গান এর ব্যাস বাক্য হবে কলের গান। জাস্ট যা ছিল তাই। আমরা যদি বলি মনের মানুষ, মনের মানুষ এর ব্যাস বাক্য কি হবে জানো? মনের মানুষ। মনের মানুষ এর ব্যাস বাক্য হবে মনের মানুষ। ওকে, আমরা যদি বলি কাচের গ্লাস এর ব্যাস বাক্য হবে কাচের গ্লাস, কারণ এগুলো অন্য কোনো উপায়ে ব্যাস বাক্য লেখা যায় না। কাচের গ্লাস এর ব্যাস বাক্য তাই হবে কাচের গ্লাস, মানে জাস্ট সমস্ত পদ বিভক্তি, ব্যাস বাক্য বিভক্তি, অন্য কোনো উপায়ে এগুলো লিখতে পারবে না, আসবে না। ওকে, লিখছো? যদি বলি মামার বাড়ি, মামার বাড়ি। ক্লিয়ার? কলুর বলদ, কলুর বলদ লিখো, কলুর বলদ, কলুর বলদ। শুধু ভাইয়ের লেখাগুলো প্র্যাকটিস করবা। কলুর বলদ ইকুয়াল টু কলুর বলদ। আমি নিয়ম শিখাই, কলুর বলদ। ওকে, বং বাং পড়াইলে ওগুলো দিয়ে লং টাইম মাথায় থাকে না, যদি বুঝায় বুঝায় পড়ানো যায় তাহলে এগুলো মাথায় থাকবে। ওকে, চেঞ্জ হবে না বলতে বলা যাবে না, চেঞ্জ হবে, কিন্তু এখানে হাইফেন থাকবে, এখানে হাইফেন থাকবে না। আমরা জানি সমস্ত পদ দুই ভাবে লেখা যায়, হয় একসঙ্গে লিখতে হবে নতুবা মাঝে হাইফেন দিতে হবে, হয় একসঙ্গে লিখতে হবে নতুবা মাঝে কি দিতে হবে? হাইফেন দিতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কি পড়লাম বলো? অলুক তৎপুরুষ পড়েছি। আমরা উপপদ তৎপুরুষের 9 নাম্বার প্রকার, সরি তৎপুরুষ সমাসের শেষ প্রকার লিখবো উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। কেউ তোমাকে এভাবে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে কেউ লিখবে না। উপপদ তৎপুরুষ সমাস সবাই এখানে লিখবা। উপপদ মানে উপপদ, 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 উপপদ মানে কৃদন্ত পদের সাথে, কৃদন্ত পদের সাথে যুক্ত পদ। উপপদ মানে সবাই লিখবা, উপপদ মানে কৃদন্ত পদের সাথে, কৃদন্ত পদের সাথে যুক্ত পদ। উপপদ মানে কৃদন্ত পদের সাথে যুক্ত পদ। তারপরের লাইন লিখবা কৃদন্ত পদ। কৃদন্ত পদ মানে হলো ক্রিয়াপদ, কৃদন্ত পদ মানে হলো ক্রিয়াপদ। তারপরের লাইন লিখবা ব্যাস বাক্যে যে অথবা যা আসবে, ব্যাস বাক্যে যে অথবা যা আসবে। যে নিচে লেখো ব্যক্তি, যদি লোকটা ব্যক্তি হয় তাহলে লিখবা যে, আর যদি সমস্ত পদ পুরো শব্দটা দ্বারা বস্তু বোঝায় তাহলে লিখবা যা, তাহলে যা লিখবা বস্তুর জন্য। তাহলে উপপদ মানে কৃদন্ত পদের সাথে যুক্ত পদ। ওকে, উপপদ মানে কৃদন্ত পদের সাথে যুক্ত পদ, কৃদন্ত পদ মানে ক্রিয়াপদ, কৃদন্ত পদ মানে ক্রিয়াপদ। ব্যাস বাক্যে যে অথবা যা আসবে, যে আসবে ব্যক্তির জন্য, যা আসবে বস্তুর জন্য। শুধু এটুকু লেখো, বাকিগুলো আমি লিখে দিচ্ছি। উপপদ মানে কৃদন্ত পদের সাথে যুক্ত পদ। উপপদ মানে কৃদন্ত পদের সাথে যুক্ত পদ। কৃদন্ত পদ মানে ক্রিয়াপদ। সবাই লিখছ? ওকে, এবার আসো আমরা আরেকটু লিখবো। এর উদ্দেশ্যে আমরা আরেকটু লিখবো। তোমরা এখানে ঠিক এখানে আবার লিখবো উপপদ, এখানে আবার লিখবো উপপদ। ওকে, এখানে আবার লিখবে। এখানে তো লিখছো, এইটুকু লেখার পর এখানে আবার লিখবো উপপদ। ওকে, আমি মুছে ফেলছি, আমি এখান থেকে আবার শুরু করি। তোমরা আবার লিখবো উপপদ। ওকে, উপপদ মনে রাখবা এটা দুইটা অংশ থাকবে। একটা হলো প্রথম অংশ, মনে রাখবা প্রথম অংশ হলো সমস্ত পদের আগের অংশ, আর এটা হলো দ্বিতীয় অংশ। মনে রাখবা একটা সমস্ত পদের দুইটা অংশ থাকে, একটা প্রথম অংশ, একটা দ্বিতীয় অংশ, মানে পূর্বপদ আর পরপদ। পূর্বপদ আর কি পরপদ। এই প্রথম অংশ উপপদ তৎপুরুষে অলওয়েজ বিশেষ্য হবে, বিশেষ্য হবে। আর দ্বিতীয় অংশ হবে ক্রিয়াপদ। ক্রিয়াপদ হবে উপপদের দ্বিতীয় অংশ, ক্রিয়াপদ অথবা ক্রিয়ার প্রথম বর্ণ, ক্রিয়ার প্রথম বর্ণ। লেখো, আমি একদম বুঝিয়ে দিব, একটু মনোযোগ দাও দয়া করে। স্যার একটু বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার, এইচএসসি 25 আমাদের রিভিশন ক্লাসের এনটিপি 50 টাকা ছিল, এখন আমি যখন টাকাটা দিতে যাই তখন 149 টাকা দিতে বলতেছে, এখন স্যার কি করব? স্যার আজকে শেষ সময় ভর্তি হওয়ার জন্য কথাটা বললাম স্যার। আচ্ছা, এটা সমাধান করে দিব, এটা সমাধান করে দিচ্ছি।
এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আমি ক্লাসে বলে দিব, এটার সমাধান করে দিব। ওকে ওকে, এবার আসো তাহলে উপপদ মানে কৃদন্ত পদের সাথে যুক্ত পদ, পূর্বপদ আর একটা পরপদ। পূর্বপদ বিশেষ্য হবে, পরপদ হয় ক্রিয়া হবে নতুবা ক্রিয়ার প্রথম বর্ণ। যে এটা আবার কি বললেন, দেখো প্রত্যেকটা জিনিস আমি বুঝায় বুঝায় বলবো। ওকে, এবার আসো আমি প্রত্যেকটা লাইন বুঝিয়ে বুঝিয়ে বলবো। তাহলে লক্ষ্য করো, লিখবে এখানে পকেট মার, পকেট মার। বলতো এখানে কয়টা পদ? দুইটা। দুইটা, পূর্বপদ পরপদ। পূর্বপদ পকেট মানে বিশেষ্য, পরপদ মার মানে ক্রিয়াপদ। তাহলে প্রথম অংশ বিশেষ্য, পরে ক্রিয়া। এখন বলতো এটা কি পকেট মার কি ব্যক্তি মারে না? তাহলে আমি বলছি ব্যক্তি মারলে যে, ব্যক্তি বুঝাইলে যে, বস্তু বুঝাইলে যা। তাহলে পকেট মার ব্যাস বাক্য কি? পকেট মারে যে, পকেট মারে যে, পকেট মার পকেট মারে যে। ওকে, আমি যদি বলি চিত্রকর, সবাই লক্ষ্য করো চিত্রকর, তাহলে চিত্র হলো বিশেষ্য, কর হলো ক্রিয়া। তাহলে চিত্রকর কে? ব্যক্তি করে না, চিত্র করে যে, চিত্র করে যে। ক্লিয়ার? যদি বলি জলচর, জলচর লিখবা জলে চরে যা। জলচর কিন্তু জলে জলে চরে যা, এটা কিন্তু ব্যক্তি না। ওকে, তাহলে জলচর জলে চরে যা, জলে চরে যা। ওকে, জলচর জলে চরে যা। তাহলে লক্ষ্য করো, এই যে বললাম প্রথমে বিশেষ্য পরে ক্রিয়া, প্রথম বিশেষ্য পরে ক্রিয়া, ব্যক্তি হইলে যে, বস্তু হইলে যা। ক্লিয়ার? অনুরূপ ভাবে আমি যদি বলি এরকম যে জাদুকর, 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 তাহলে কি বলবা? জাদু করে যে। জাদুকর কি বলবা? জাদু করে যে। বুঝাইতে পারতেছি? বলো তো, বুঝতে পারতেছো? যদি বলি ছেলে ধরা, সবাই লেখো তো, এগুলো পরীক্ষা চলে আসে। ছেলে ধরা, ছেলে ধরা, ছেলে ধরা, ছেলে ধরে যে। ওকে, ছেলে ধরে যে। যদি বলি ধামা ধরা, পরীক্ষা আসতে পারে, ধামা ধরা, ধামা ধরা, ধামা ধরা, ডাবল রাইটিং হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবা? ধামা ধরে যে, ধামা ধরা, ধামা ধরে যে। পরীক্ষা আসতে পারে সত্যবাদী, সত্যবাদী, এটা একটু অন্যরকম, একটু মুখস্থ রাখবা। সত্যবাদী, সত্যবাদী লিখবা সত্য বলে যে। প্রিয়ঙ্গদা, পরীক্ষা আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বারবার এসেছে। প্রিয়ঙ্গদা, প্রিয় বাক্য বলে যে। তাহলে এটার লিখবা প্রিয়ঙ্গদা, প্রিয়ঙ্গদা লিখবা প্রিয় বাক্য বলে যে। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্যবাদী, মনে করো এই সত্যবাদী আর এই প্রিয়ঙ্গদা, এই দুইটার একটা তোমার পরীক্ষা আসবে। এইরকম ইম্পর্টেন্ট এই দুইটা পরীক্ষায়। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর, সব জায়গায় একবার করে আসছে। তো তোমার এইচএসসি তো আসার সম্ভাবনা আছে সত্যবাদী আর প্রিয়ঙ্গদা। কারণ কি জানো? এটার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার সরাসরি ক্রিয়া দেখা যায় না, কিন্তু এটার ভেতরে একটা ক্রিয়া আছে। যে সত্য বলে তাকে সত্যবাদী বলে। প্রিয়ঙ্গদা, প্রিয় বাক্য বলে যে, ভেতরে একটা কাল্পনিক অর্থে ক্রিয়া আছে। ওকে, এবার আসো, দ্যাট মিন্স তাহলে কি এই পর্যন্ত ক্লিয়ার? বলো তো এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা আরো কিছু, আমরা বললাম পঙ্কজ, পঙ্কজ এটাও উপপদ তৎপুরুষ। কিভাবে? এই পঙ্ক মানে কাদা, আর জ দিয়ে কি বুঝাইছে? ওই যে বলছে ক্রিয়ার প্রথম বর্ণ। লক্ষ্য করো পঙ্কজ, তাহলে এটা লিখবা পঙ্কে জন্মে যা। সবাই একটু মনোযোগ দাও, পঙ্কে জন্মে যা। আমার তোমরা যতদিন আমার সাথে ক্লাস করো একটা দোষ শুধু পাবা, যে ভাইয়া আমাদেরকে পড়াইতে চায়, ভাইয়া আলতু ফালতু গল্প বলে না, কন্টিনিউ অনেক বেশি পড়ায়। ইনশাআল্লাহ কথা দিলাম, তোমার জীবন ক্যারিয়ার গড়ার জন্য, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিকে টপ করার জন্য, তোমার জীবনে প্রত্যেক সাবজেক্টে, বাংলা বলো, ইংরেজি বলো, জিকে বলো, তুমি যদি কমার্সের হও, অ্যাকাউন্টিং, ইংলিশ, এই টাইপের প্রত্যেকটা সাবজেক্টে একজন জিনিয়াস দরকার, যে তোমার বিগত 12 বছরের পড়াশোনার গ্যাপ মাত্র 3 থেকে 4 মাসে তোমাকে গুছিয়ে দিবে। তোমাকে যদি সবকিছু গুছিয়ে দেয় তাইলেই শুধু তোমার দ্বারা এটা সম্ভব, আর যদি না গুছিয়ে দেয় তাইলে হবে না। তাই এই সামনের দিনগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার নিজের জন্য, নিজের সুন্দর একটা ভবিষ্যতের জন্য, ক্যারিয়ারের জন্য, বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য। বাবা মাদের তুমি জন্ম হয়েছে, তারপর থেকে স্বপ্ন দেখেছে আমার একটা মেয়ে হয়েছে, আমার একটা ছেলে হয়েছে, তারা জীবনে অনেক বড় কিছু করবে, তারা একদিন ভালো চাকরি করবে, তারা একদিন ভালো স্যালারি পাবে।
আমাকে দেখবে। এই যে বাবা মার চাওয়া পাওয়া যারা তোমাদেরকে শুধু দিয়ে যাচ্ছেন, তাদের স্বপ্নগুলো পূরণ করো। তাদের স্বপ্নগুলো পূরণ করতে হলেও তোমাকে এখন থেকে কন্টিনিউ ভালো সঠিক উপায়ে পড়াশোনা করতে হবে। তাইলে আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফেল করার কোনো সুযোগ থাকবে না। মনে রাখবা, তুমি যখন 12 বছর পড়াশোনা করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফেল করে ফেলবা, তখন কিন্তু তোমাকে মানুষ কি করবে না, মূল্যায়ন করবে না। একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে বড় হওয়ার রাস্তাগুলো খুলে যায়। একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে অনেক ভালো ভালো মানুষের সাথে তোমার কি হবে, সম্পর্ক হবে, তাদের সাথে একটা কমিউনিকেশন হবে, নেটওয়ার্ক বাড়ার একটা অপরচুনিটি তোমার জীবনে আসবে। মনে রাখবা, টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে সবাই পড়তে পারে যারা ইন্টারমিডিয়েট পাস করে, কোন রকম সিজিপিএ নিয়ে পাস করে। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগরে পড়তে হলে তোমাকে একটু পরিশ্রমী হইতে হবে, একটু মেধাবী হইতে হবে। তো তোমরা যারা এখানে আছো প্রিয় ভাই বোনরা, তোমাদেরকে বলবো, এই নিজের জীবনটাকে সারা জীবন পরিশ্রম করবা, আগাইতে পারবে না, বাট আজ থেকে আগামী 4-5 মাস 6 মাস পরিশ্রম করো, দেখবা বহু বছর এগিয়ে যাবে, তোমার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে। মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটু সম্মান দরকার, একটু ভালো আইডেন্টিটি দরকার, সর্বোপরি একটা কথা বলি, টাকা পয়সা দরকার। আর সঠিক উপায়ে, সদ উপায়ে যদি সততার সাথে টাকা পয়সা কামাইতে হইলে তোমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, অনেক বেশি পরিশ্রমী হইতে হবে, অনেক বেশি ত্যাগ করতে হবে। তুমি যদি সারাক্ষণ এখন শুধু ফেসবুকিং করো, রিলস দেখো, একটা মোবাইল তোমার আর আমার জীবন নষ্ট করে ফেলতেছে। তুমি রিলস দেখতে দেখতে অনেক রিলস দেখে ফেলো, বাট তোমার যখন ক্লাসের সময় হয় তখন তোমার ভাল লাগে না। সুফিয়ান স্যার শুধু প্রতিদিন এত বেশি পড়ায়, 1 ঘন্টার বেশি ক্লাস নেয়, এই ক্লাস করে কেনা? তোমরা চাও মজা মাস্তি ফান, উমুকে আইসা মজা দিবে, ফালতু গল্প বলবে, অযোগ্য মানুষের কাছে গিয়ে তোমরা নেস্টি গল্প শোনার জন্য তোমরা ওখানে চলে যাও। তো জাস্ট এটাই বললাম তোমাকে, যে নিজের জন্য হোক, নিজের বাবা মার জন্য হোক, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে নিজের পরবর্তী স্বপ্নগুলো পূরণ করতে পারবে। তার জন্য এখন থেকে তোমাকে একটু সচেতন হইতে হবে। ওকে, তো এবার আসো, জাস্ট এটাই বললাম, সবাই একটু মনোযোগ দাও, আমরা তোমাদেরকে সহায়তা করতে পারবো। বিশেষ করে আমি জীবনে বহু মানুষের আমি ভালো পড়াই, একদম এটা অকপটে বলতে পারি, আমি অনেক বেশি ভালো পড়াই। এটা এখন টের পাবা না, যখন তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি তুমি চাকরির বাজারে আইসো, আমার কাছে পড়ো, দেন তুমি ভালো বুঝবা এটা। ওকে, তো আমি শুধু ভালো পড়াই না, আমি স্টুডেন্টদেরকে প্রপার গাইড দিই, তাদেরকে বাস্তবতা বোঝাই যে তুমি যদি বেঁচে থাকতে চাও, তুমি যদি সুন্দর এই সমাজে সকল মানুষকে নিয়ে বেঁচে থাকতে চাও, বাবা মাকে খুশি রাখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই টাকা পয়সা ইনকামের একটা মাধ্যম করতে হবে। আর তুমি এখন যত বেশি পরিশ্রম করবা, এখন যত বেশি পড়াশোনা করবা, তোমার এই রাস্তাটা তত সহজ হবে। অন্যথায় তুমি রাস্তায় ঘুরে ঘুরে সময় কাটিয়ে দিতে হবে, মানুষের দোকানে চাকরি করতে হবে, শোরুমে চাকরি করতে হবে, অনেক ফিটফাট থাকবা, বাট বেতন হলো 10,000 12,000 টাকা। আচ্ছা তুমি বলো প্রিয় ভাই বোন, তোমার যে বাবা মা আছেন তারা কিন্তু এখন তোমার পেছনে যে টাকা খরচ করে, এটার পরিমাণ কিন্তু অনেক বেশি। তো তুমি যদি তাদেরকে কিছু না দিতে পারো, আমার কথা হলো অনেক বাবা মা অনেক টাকা পয়সাওয়ালা আছে, তাদের তোমার টাকা চাই না, কিন্তু তারা চায় তার সন্তান অনেক বড় হোক, তার সন্তান একদিন এসে বলুক যে বাবা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি, বাবা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লতে চান্স পেয়েছি, আইবিএ তে চান্স পেয়েছি। এইরকম যখন কথাগুলো বলে তখন বাবা মার কলিজা ভরে যায়। তো তোমরা অনেক ছোট মানুষ, তোমরা অনেক বাস্তবতা বুঝো না, তোমরা ক্লাস কন্টিনিউ করো। আমাদের এখানে 49 টাকা একটা স্কোপ দিয়েছে, এটা তো টাকা না, এটা তো জাস্ট একটা তোমাকে তুমি পেইড, তুমি এই টাকাটা দিয়ে আমাদের কাছে টোটাল 30 দিনের যে আমাদের ভর্তি সিস্টেমটা, এই 30 দিনে এইচএসসি প্রস্তুতি সাজেশন, অর্থাৎ বাংলা সব টপিক আমি পড়ায় দিব, ব্যাকরণ ফুল পড়ায় দিব। মহসিন স্যার আছে, আমাদের আদার্স টিচার, যে আমাদের 25টা ক্লাস হবে, ইংরেজি 25টা, বাংলা ক্লাস হবে, আইসিটি ক্লাস হবে 20টা, মাত্র 49 টাকায়। এইটা যদি বলো এটা একটা ফাও কথা, আমরা জাস্ট তোমাকে এখানে একটা বেটার সার্ভিস দিই, একদম ফ্রাঙ্কলি স্পিকিং, একদম সরাসরি বলে দিই বাস্তব কথা, এই 49 টাকায় আমি তোমাকে এমন একটা সার্ভিস দিব, যে সার্ভিসের কারণে তুমি দেখবে এখানে ভালো ভালো শিক্ষক আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের টেস্টের জন্য এডুকেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা এই 49 টাকা দিয়ে তোমাকে বুঝিয়ে দিব যে যদি সময় পাওয়া যায় এভাবেও বাংলা পড়া যায়, এভাবে ইংরেজি পড়া যায়।
তো তোমরা এই জায়গাটায় কার্পণ্যতা করে না, কত জায়গায় একদিন রিলস দেখো, এই করো, এটা কোনো টাকা না, বা জাস্ট তুমি একটা সিস্টেমের মধ্যে আসো। অনলি 49 টাকায় তুমি আমাদের এখানে ভর্তি হও। আমরা হিউজ স্টুডেন্ট যেন আমাদের এখানে আসে, আমরা এইচএসসি তে ভালো পড়াবো। মাথায় রাখো, তোমাকে যদি ভালো না পড়াই, তোমাকে যদি সবার চেয়ে ভালো না পড়াই, তুমি কিন্তু আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এ আসবা না। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং কেউ যদি মনে করো শুধু অনলাইন থেকে আমি প্রস্তুতি নিব, এই আই এডুকেশন আছে বাংলাদেশে, তুমি আমাদের পেজে ঘুরো। একটা স্টুডেন্ট, লাস্ট ইয়ার আমরা 8000 প্লাস স্টুডেন্ট সার্ভিস দিয়েছি, নট এ সিঙ্গেল স্টুডেন্ট, একটা স্টুডেন্ট বলতে পারবে না আমরা খারাপ পড়াই। শুধু প্রজেক্টিভ প্রশংসা, আমরা এত বেশি ভালো পড়াই, ইভেন অফলাইন থেকেও ভালো পড়াই। তো তোমরা যারা আছো প্রত্যেকে 49 টাকার এই টাকাটা দিয়ে আমাদের এখানে ভর্তি হয়ে যাও। আমাদের এখানে একটা সুযোগ ছিল, আর এই সুযোগটা আমরা আবার বাড়িয়েছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অনেকেই মেসেজ দিচ্ছ। ওকে, তো যেটা বলছি যে আমাদের এই সিস্টেমটা, এইটা এখন তোমাকে আমি আরো সুযোগ করে দিচ্ছি, 49 টাকায়, 49 টাকায় তুমি আমাদের এই কোর্সটা করতে পারবা। পেমেন্টটা আজকে করতে হবে, হ্যাঁ আচ্ছা, পেমেন্টটা আজকে করতে হবে। আচ্ছা, আমি একটা সুযোগ, আমার মতো করে একটা সুযোগ দিচ্ছি, তুমি আগামীকাল রাত 12টা পর্যন্ত জাস্ট আমার রেফারেন্স দিবা, ঠিক আছে? আগামীকাল রাত 12টা পর্যন্ত এই 49 টাকায় তোমরা ভর্তি হয়ে যাও, সবাইকে খবর দিবা। জাস্ট আমরা এখানে, আমি তোমাকে সবগুলো টপিক পড়িয়ে দিব, একটু ধৈর্য নিতে হবে। ওকে, একটু যারা এডুকেশনের আগে ক্লাস করেছে না, এইটা 49 টাকা, এইটা তো জাস্ট হলো এইচএসসির প্রস্তুতির জন্য। ওকে, এইচএসসির সাজেশনের জন্য 30 দিনে আমরা এই প্রস্তুতিটা নিয়ে দিব। আমরা তোমাদেরকে একটা গ্রুপে আনবো, ওই গ্রুপে আমরা ক্লাসগুলো কন্টিনিউ নিব। ওকে, ডেইলি একাধিক ক্লাস থাকবে, এই ক্লাসগুলো আমরা কন্টিনিউ নিব। ওকে, তোমরা সবাই ভর্তি হও। শুধু ভাইয়া একটা কথা বলবো, তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য আমরা অনেক বেশি সাপোর্ট দিব তোমাকে। তুমি দেখবা একদিন বলতে বাধ্য হবা যে ভাইয়া এইভাবে কিভাবে এত ভালো সার্ভিস দেন। এইটা তো জাস্ট তুমি একটা রুলস এর মধ্যে আসলা, আমরা ফ্রিও তোমাকে দিতে পারতাম, বাট ফ্রিতে দিব না। দাও, তোমাকে টোটাল পুরোটা সিলেবাস শেষ করে দিব, যে নির্দিষ্ট বিষয় আছে আমরা সিলেবাস ওয়াইজ তোমাকে যেভাবে আমাদের কোচিং থেকে দিবে কমপ্লিট করে দিব। আমি বিশেষ করে আমার কাজগুলো দায়িত্ব পালন করে দিব, ইংলিশ মহাসিন স্যার পালন করে দিবেন, আদার্স আইসিটি যে শিক্ষক আছে তিনি তার দায়িত্ব পালন করে দিবেন। তোমরা পেজে মেসেজ দিয়ে এটা ভর্তি হয়ে যাও। ওকে, ঠিক আছে। তো আমি যেটা বললাম, আমরা এতক্ষণ পড়ছি কি উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষে আরেকটা উদাহরণ নাও, আমরা বললাম পঙ্কজ। ওকে, তো পঙ্ক মানে কাদা, এটা হলো বিশেষ্য, আর জ এটা ব্যাস বাক্য লেখো, পঙ্কে জন্মে যা। আমি একটু আগে বলেছি দ্বিতীয় অংশ ক্রিয়াপদ থাকবে, যেমন চিত্রকর, কি কর বলো, চিত্রকর, কর একটা ক্রিয়া, তাহলে হয় ক্রিয়া থাকবে নতুবা ক্রিয়ার প্রথম বর্ণ। ক্রিয়া কোনটা? জন্মানো, জন্মানোর জ হলো জ, বুঝার ট্রাই করো। জন্মানো একটা ক্রিয়া, এর প্রথম বর্ণ হলো জ। বলছি প্রথমে বিশেষ পরে ক্রিয়াপদ অথবা ক্রিয়ার প্রথম বর্ণ, এই ক্রিয়ার প্রথম বর্ণ কি? জ। তাহলে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, ঠিক আছে? তাহলে প্রথম বর্ণ কি? জ। জলজ, তাহলে কি হবে? জলে জন্মে যা, এই জন্মানো ক্রিয়া, তার প্রথম বর্ণ হলো জ। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, জলজ, জলে জন্মে যা। বুঝতে পারছি? বুঝছো? আমাদের পেজে ঘুরে পেজে নক দিও, হ্যাঁ, পেজে নক দিলে হবে। ওকে, ডিটেলস আমাদের কালকে মহসিন ভাইয়ের হয়তো ক্লাস নেবেন, ডিটেলস মহসিন ভাইয়া তোমাদেরকে সব বলে দিবে। তোমরা জাস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল এই অফারটা তোমরা নিয়ে নাও, ঠিক আছে? 149 টাকার পরিবর্তে শুধু 49 টাকা এখন ভর্তি হইতে পারতেছো। তোমরা পুরো একটা সাজেশন বেসড একটা ক্লাস পাবা। আরে ভাই, একটা টপিক যদি খুব ভালোভাবে পড়ো, তাহলেই তো তোমার 50 টাকা উসুল হয়ে যাচ্ছে। 49 টাকা জাস্ট একটা টপিক যদি কোনো টিচার ভালো পড়ায়, যে টপিক থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, তাহলে এইটা নিয়ে তো বিন্দু পরিমাণ কার্পণ্যতা করার কিছু নেই। তুমি আজকেই ভর্তি হয়ে যাও, কালকের মধ্যে ভর্তি হয়ে যাও। ভর্তি হও, তোমাকে আমরা অনেকটুকু সাপোর্ট দিব। শুধু এই সাপোর্টটা আজকে না, এই সাপোর্ট ধারাবাহিকভাবে দিব, আগামী 1 বছর পর্যন্ত দিব ইনশাআল্লাহ।
তুমি এরপর আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এ ভর্তি হবা, ওখানে তো আমরা টোটাল কেয়ার দিব, অফলাইনে ভর্তি হবেন, অল্প টাকায় নামে মাত্র টাকায় পড়াবো, অফলাইনের চেয়ে বেশি ভালো পড়াবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে বুঝাইতে পারছি? এটা লিখছো না উপপদ? উপপদ, তাহলে আমাদের কি শেষ? আমাদের তৎপুরুষ সমাস শেষ। এবার আমরা পড়বো বহুব্রীহি সমাস। সবাই লিখবা বহুব্রীহি সমাস, দ্রুত। বহুব্রীহি সমাস আমরা জানি তৃতীয়, বহুব্রীহি সমাস তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পাবে, অন্য পদের প্রাধান্য পায়। বহুব্রীহি সমাস কোন পদের প্রাধান্য পায়? তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পায় ব্যাস বাক্যে যার আসবে, ব্যাস বাক্যে যার আসে। তৃতীয় পদ অথবা অন্য পদের প্রাধান্য পায়, ব্যাস বাক্যে কি আসে বলো? যার আসে। ওই ক্লাসগুলো রেকর্ড থাকবে, আলাদা গ্রুপ থাকবে। ওকে, তৃতীয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে কি আসবে বলো? ব্যাস বাক্যে যার আসবে। তৃতীয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্যে কি আসবে? যার আসবে। আমরা তাকে কি বলবো বলো? বহুব্রীহি সমাস। ক্লিয়ার? এখন লক্ষ্য করো, এই বহুব্রীহি সমাস মানে তৃতীয় পদের প্রাধান্য পাবে। লক্ষ্য করো, আমরা যেমন বলতে পারি 80-20, তাহলে 80 মানে দাঁত, 20 তো 20, আর আমরা ব্যাস বাক্য বলবো 80-তে 20 যার, 80-তে 20 যার। তাহলে কার 80-তে, কার দাঁতে 20 আছে? সাপের। তাহলে লক্ষ্য করো, পূর্ব পদে হলো 80 মানে দাঁত, পরপদে আছে 20। আমরা পূর্বপদ পরপদ কাউকে না বুঝায় যদি আমরা অন্য কাউকে বোঝাই, তৃতীয় পদকে বোঝাই, আমরা এটা পড়াইছি প্রথম দিন, ঠিক আছে? এটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। কি সমাস বলো? বহুব্রীহি সমাস। যদি বলি এরকম নীলকণ্ঠ, 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 তাহলে নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার। তাহলে বলো তো নীলকণ্ঠ কার আছে? মনে আছে? গত ক্লাসে পড়াইছি, দেখি বলো তো, গত ক্লাসে লিখে দিয়েছি, কারো মনে আছে কিনা দেখি, একজন বলতে পারে কিনা বলো। নীলকণ্ঠ বলতে আমরা কাকে বুঝাইছি বলো? নীলকণ্ঠ বলতে আমরা কাকে বুঝাইছি? গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম, মনে আছে? তাহলে নীলকণ্ঠ, আমরা নীলকণ্ঠ উল্টাপাল্টা উত্তর দিও না। নীলকণ্ঠ বলতে আমরা কি বলছি বলো? হিন্দু দেবতা শিবের অন্যতম উপাধি। তাহলে আমরা নীলকণ্ঠ, নীলকেও বোঝাই নাই, কণ্ঠকেও বোঝাই না, আমরা বুঝাইছি কাকে বলো? শিবকে। কাকে? শিবকে। ঠিক আছে, তাইলে লক্ষ্য করো, পূর্বপদ পরপদ কাউকে না বুঝায় যদি তৃতীয় কোন পদকে বোঝায়, আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস তৃতীয় অথবা অন্য পদের প্রাধান্য পায়, অর্থাৎ সমস্ত পদে যা লেখা আছে তাদেরকে না বুঝায় যদি অন্য কাউকে বোঝায়, আমরা তাকে বলবো বহুব্রীহি সমাস। কোন সমাস বলো? বহুব্রীহি সমাস। ওকে, তারপরে আসো, আমরা যদি বলি এইরকম দশানন, 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 এটা একটা, এখানে আছে 10, আরেকটা আছে আনন, আরেকটা আছে কি? আনন। ওকে, তাহলে লক্ষ্য করো, তাহলে 10 আনন, এটা যদি আমরা ব্যাস বাক্য করতে যাই, তাহলে ব্যাস বাক্য কি হয়? 10 আনন যার। বলো 10 আনন যার। এখন বলো তো 10 আনন বলতে আমরা কাকে বুঝি? গত ক্লাসে মানে প্রথম ক্লাসে পড়াই দিছি, বহুব্রীহি সমাস ওইখানে ডিটেইলস পড়াইছিলাম, আজকে শুধু প্রকারগুলো পড়বো। বলো 10 আনন বলতে আমরা কাকে লিখছিলাম, কি বলছিলাম বলো? 10 আনন কাকে বোঝায় বলো? মনে আছে? ইয়েস, রাবণকে বোঝায়, মনে পড়ছে তোমাদের? ওকে, তাহলে আমরা গত ক্লাসে লিখে দিছি রাবণ। তাহলে 10 আনন বলতে রাবণকে বোঝায়। লক্ষ্য করো, 10 আছে, আনন আছে, আনন বা বলতে আমরা মাথাকে বোঝাই, অনেক জায়গায় হাত লেখা আছে, তাই 10 আনন যার, 10 মাথা যার। এখন বলো তো 10 কেও বুঝাইলাম না, মাথাকেও বুঝাইলাম না, বুঝাইছি কার 10 মাথা আছে? রাবণকে। তাহলে তৃতীয় কোন বস্তুকে বোঝাইছি, তৃতীয় কোন ব্যক্তিকে বোঝাইছি। পূর্বপদ পরপদ কাউকে না বুঝায় যদি তৃতীয় কোন পদের প্রাধান্য পায়, তার নাম বহুব্রীহি সমাস। মনে আছে? বলো মনে আছে? অন্য পদের প্রাধান্য পাইলে তার নাম কি সমাস? বহুব্রীহি সমাস, তার নাম বহুব্রীহি সমাস। ওকে, এবার আসো, এবার সবাই লক্ষ্য করো, তাহলে তার নাম হলো বহুব্রীহি সমাস। সবাই লিখবা বহুব্রীহি সমাস 8 প্রকার। বহুব্রীহি সমাস 8 প্রকার। সবাই বহুব্রীহি সমাস কয় প্রকার? 8 প্রকার। 1 নম্বরে লিখবা সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহি। প্রিয় ভাই বোনেরা, এই জিনিস পড়তেই হবে, আজ হোক কাল হোক, তাহলে একটু একবার একটু মনোযোগ সহকারে পড়ে ফেলো। সমানাধিকরণ বহুব্রীহি।
জি আনন মানে মাথা। ওকে, তাহলে সমানাধিকরণ বহুব্রী। সবাই একটু মনোযোগ দাও তো। বহুব্রী মানে কি? তৃতীয় পদের প্রাধান্য পায়। যে সমাস সমস্ত পদের কোন পদের প্রাধান্য না পায়, তৃতীয় কোন বাহুকে বোঝায়, পূর্বপদ পরপদকে না বুঝায় তৃতীয় পদের প্রাধান্য পায়, তার নাম বহুব্রী সমাস। তাহলে বহুব্রী মানে তৃতীয় পদের প্রাধান্য পাইবে। আর সমানাধিকরণ হইতে হইলে কি থাকলে সমানাধিকরণ? সহজ একটা জিনিস, সমস্ত পদে কয়টা পদ? দুইটা পদ না? পূর্বপদ আর একটা পরপদ। পূর্ব পদে যদি বিশেষণ থাকে, পরপদে বিশেষ্য থাকে, বিশেষণ এবং বিশেষ্য থাইকা যদি তৃতীয় পদকে বোঝায়, তার নাম সমানাধিকরণ বহুব্রী। তার নাম কি? বহুব্রী সমানাধিকরণ। নিচে লিখবা বিশেষণ প্লাস বিশেষ্য মানে সমস্ত পদের প্রথমে বিশেষণ পরে বিশেষ্য ইকুয়াল টু তৃতীয় পদ, ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য, তৃতীয় পদের প্রাধান্য। তাহলে লক্ষ্য করো কি বললাম, প্রথমে বিশেষণ পরে বিশেষ্য ইকুয়াল টু কোন পদের প্রাধান্য? তৃতীয় পদের প্রাধান্য। সমস্ত পদের আগে বিশেষণ পরে বিশেষ্য এবং উভয় মিলে তৃতীয় পদের প্রাধান্য পাইলে তার নাম সমানাধিকরণ বহুব্রী। কেমন বহুব্রী বলো? সমানাধিকরণ। এই মাত্র বললাম না নীলকণ্ঠ, নীলকণ্ঠ লিখবা কি? নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার। তাহলে বলো তো কার নীলকণ্ঠ? কার নীলকণ্ঠ বলো? শিব। তাহলে নীল মানে কি? অ্যাডজেক্টিভ। বলো নীল মানে অ্যাডজেক্টিভ, কণ্ঠ মানে নাউন, মানে আগে হলো বিশেষণ পরে বিশেষ্য, আগে বিশেষণ পরে বিশেষ্য, এবং এই দুইটাকে না বুঝাইয়া শিবকে বুঝাইছি, তৃতীয় পদের প্রাধান্য পাইছে। তৃতীয় পদের বহুব্রী সমাস, যেটা তৃতীয় পদের প্রাধান্য পায় সেটা বহুব্রী সমাস। সমস্ত পদের আগে যদি বিশেষণ থাকে, পরে যদি বিশেষ্য থাকে, ওই বহুব্রীকে বলে সমানাধিকরণ বহুব্রী। তাই বলো, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওই বহুব্রীকে কি বলে? সমানাধিকরণ বহুব্রী, সমানাধিকরণ বহুব্রী। ক্লিয়ার? বুঝছো? ওকে, তাহলে আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো, আমরা যদি বলি নীলাম্বর, নীলাম্বর, বাক্য হলো নীল অম্বর, নীল অম্বর যার। নীল, নীল মানি বিশেষণ, নীল মানে বিশেষণ। ওকে, নীল তো একটা কালারের নাম। আর এই অম্বর মানে আকাশ, অম্বর মানে কি বলো? আকাশ। তাহলে নীল হলো কি বলো? রং। নীল একটা কি? রং। অম্বর মানে আকাশ। তাহলে এটা হলো একটা হলো নীল। তাহলে নীল হলো নাউন না অ্যাডজেক্টিভ? বলো বিশেষণ। আর অম্বর মানে আকাশ, আকাশ কি বলো? বিশেষ্য। আকাশ কি বলো? বিশেষ্য। তাহলে একটা বিশেষণ একটা বিশেষ্য আছে। নীল অম্বর যার, নীল অম্বর কার বলো তো? শ্রীকৃষ্ণের বড় ভাই যে বলরাম, তার একটা বিশেষণ। তাহলে নীল অম্বর বলতে আমরা কাকে বুঝাইছি? বলরামকে বুঝাইছি। কাকে বলো? বলরাম। তাহলে লক্ষ্য করো, নীলকেও বোঝাই না, অম্বরকেও বোঝাই নাই। নীলাম্বর বলতে বলরামের একটা উপাধি হলো নীলাম্বর। ক্লিয়ার? শ্রীকৃষ্ণের ভাই বলরামের উপাধি হলো নীলাম্বর। তাহলে বলরামকে বুঝাইছি, তৃতীয় পদকে বুঝাইছি। তৃতীয় পদকে বুঝাইলে বহুব্রী সমাস, প্রথমে অ্যাডজেক্টিভ আছে, পরে নাউন আছে, তার নাম সমানাধিকরণ বহুব্রী। আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বার লিখবা ব্যাধিকরণ বহুব্রী। কেমন বহুব্রী বলো? ব্যাধিকরণ বহুব্রী। ওকে, ব্যাধিকরণ বহুব্রী। বলবা এত পড়া আসে কই থেকে? ওকে, ব্যাধিকরণ বহুব্রী। জীবনে কেউ তোমাকে এইভাবে নোট সাজিয়ে দিবে না, ওকে, হ্যান্ড নোট করে দিবে না। ব্যাধিকরণ বহুব্রী। ওকে, তাহলে ব্যাধিকরণ বহুব্রী দিয়ে লিখবা। এখানে লেখা আছে বইতে যে, এখানে লেখা আছে বইতে যে পূর্বপদ পরপদ মানে সমস্ত পদে কোথাও বিশেষণ থাকবে না, কিন্তু কি থাকবে সেটাও বলে নাই। তাহলে বলছে বিশেষণ থাকবে না, কি থাকবে সেটাও বলে নাই। তাহলে লিখবা পূর্বপদ, পূর্বপদ ও পরপদে, ও পরপদে বিশেষণ, পূর্বপদ ও পরপদে বিশেষণ, বিশেষণ থাকবে না। পূর্বপদ ও পরপদে কি থাকবে না? বিশেষণ থাকবে না। অর্থাৎ তাহলে কি থাকবে সেটা আমরা বলি বিশেষ্য প্লাস বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষ্য, বিশেষ্য ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য, তৃতীয় পদ, তৃতীয় পদের প্রাধান্য। তাহলে লক্ষ্য করো, বিশেষ্য প্লাস বিশেষ্য থাইকা যদি তৃতীয় পদের প্রাধান্য পায় তার নাম ব্যাধিকরণ বহুব্রী। বই বলছে পূর্বপদ আর পরপদে কোথাও বিশেষণ থাকবে না, কি থাকবে সেটা বলে নাই, কিন্তু আমরা অনেক অ্যানালাইসিস করে দেখছি 2 জায়গায় বিশেষ্য। তাহলে সমস্ত পদের 2টা পদ যদি বিশেষ্য পদ হয় এবং এটা যদি তৃতীয় পদের প্রাধান্য পায়, তৃতীয় পদের প্রাধান্য পাইলে হবে বহুব্রী, আর সমস্ত পদে 2টা বিশেষ্য থাকলে তার নাম ব্যাধিকরণ বহুব্রী। বলো কেমন বহুব্রী? ব্যাধিকরণ বহুব্রী।
যেমন আমি বলি, একটু আগে আমরা বলেছিলাম, তোমরা একটু লেখো মনোযোগ দিয়ে, 80 20। 80 হলো দাঁত, এটা হলো বিশেষ্য, দাঁত এটা বিশেষ্য, আর 20 এটাও বিশেষ্য। তাহলে ব্যাস বাক্য হবে কি বলো? 80-তে 20 জার, 80-তে 20 জার, 80-তে 20 জার। তো কার 80-তে 20 আছে? সাপের 80-তে 20 আছে। তাহলে বলো তো, সাপকে বুঝাইছি, সাপ কি পূর্বপদে ছিল? না। পরপদে? না। পূর্বপদ পরপদ কাউকে না বুঝাইয়া তৃতীয় পদকে বুঝাইছি, তার নাম কি সমাস? বহুব্রীহি সমাস। এবং আরেকটা ব্যাধিকরণ বহুব্রীহি হইতে হইলে এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য, দুইটা বিশেষ্য হয়ে যদি তৃতীয় পদের প্রাধান্য পায় তার নাম হবে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এই সবাই বুঝছো? সমস্ত পদে দুইটাই বিশেষ্য পদ এবং বহুব্রীহি সমাস হয়েছে, ওইটার নাম হলো ব্যাধিকরণ বহুব্রীহি। বহুব্রীহি মানে তৃতীয় পদকে বুঝাইবে, আর ব্যাধিকরণ মানে দুইটাই বিশেষ্য থাকবে। দুইটাই কি থাকবে? বিশেষ্য থাকবে। আরেকটা লিখবা, উর্ণ নাভ। উর্ণ নাভ লিখবা, উর্ণ নাভিতে যার, উর্ণ নাভিতে যার। তাহলে উর্ণ মানে সুতা, উর্ণ মানে সুতা। বলে উর্ণ মানে কি? সুতা। নাভ মানে নাভি, যার। তাহলে লক্ষ্য করো, উর্ণ নাভ, উর্ণ মানে সুতা আর নাভ মানে নাভি। তাহলে উভয় মিলে এটা কাকে বোঝায় জানো? মাকড়সা। কাকে বোঝায়? মাকড়সা। তাহলে সুতা নাভিতে যার, যার নাভিতে সুতা আছে তাকে বলে উর্ণ নাভ। তাহলে উর্ণ একটা নাউন, নাভ একটা নাউন, দুইটা নাউন এবং তৃতীয় পদকে বুঝাইছে। তৃতীয় পদকে বুঝাইলে বহুব্রীহি, আর দুইটা বিশেষ্য, তার নাম ব্যাধিকরণ বহুব্রীহি। ওকে, ক্লিয়ার? তার নাম ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে দুইটা বিশেষ্য যদি সমস্ত পদে থাকে এবং তৃতীয় পদের প্রাধান্য পায় তার নাম আমরা বলবো ব্যাধিকরণ বহুব্রীহি। আর সমস্ত পদের প্রথমে বিশেষণ পরে বিশেষ্য থাইকা যদি তৃতীয় পদের প্রাধান্য পায় সেটাকে আমরা বলবো সমানাধিকরণ বহুব্রীহি। তাহলে বহুব্রীহি মানে তৃতীয় পদের প্রাধান্য পাইবে, এইটা বহুব্রীহি যেই সমাসের সমস্ত পদে বিশেষণ বিশেষ্য থাকে তাকে বলবো সমানাধিকরণ বহুব্রীহি, আর দুইটা যদি বিশেষ্য থাকে তাকে বলবো ব্যাধিকরণ বহুব্রীহি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 3 নাম্বার লিখবা, প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি। সবাই একটু দ্রুত লেখো, সময় যাচ্ছে আমি জানি, আমি একটু দ্রুত পড়ানো ট্রাই করছি। প্রত্যয়ান্ত বহুব্রীহি লিখবা, সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে, সবাই একটু তাল মিলাবা, সমস্ত পদের শেষে ও অথবা আ অথবা এ অথবা ই, সমস্ত পদের শেষে ও আ এ ই থাকবে, থাকবে ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য। তৃতীয় পদের প্রাধান্য। সবাই একটু দ্রুত লেখো প্রিয় ভাই বোনরা, তোমাদের জন্যই কষ্ট করছি। তোমরা যদি একটু বোঝার ট্রাই করো, তোমরা যদি বাস্তবতা বুঝো, তুমি যদি নিজেকে ভালোবাসো, তাহলে তোমাকে যে মানুষটা অনেক বেশি পরিশ্রম করে পড়াবে, যে মানুষটা তোমাকে সঠিক ট্র্যাক দেখাবে, তার প্রতি তুমি আজীবন কৃতজ্ঞ থাকবা। ওকে, আমি তোমার চেয়ে অনেক বেশি বাস্তবতা বুঝি। আমি একটা মানুষ, আমি আমার জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন আমি চিন্তা করেছি আমি এটা করবো ওইটা করবো, তার জন্য আমাকে যতটুকু পরিশ্রম করা লাগে আমি চাই করবো। আমি জাস্ট আমাদের আজকে একটা লঞ্চিং লাইভ ছিল সেকেন্ড টাইমারদের। ওকে, যারা এই বছর অলরেডি গতকাল পর্যন্ত ভর্তি পরীক্ষা দিয়ে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যারা নিশ্চিত পাস করতে চায় তাদের জন্য। তো আমি জাস্ট আমার অফিসের কাজ, আমার নিজের হলো বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, অফিসের কাজ শেষ করে ওইখানে 3টা মিটিং ছিল, সবকিছু করে কসম করে বললাম আজ পর্যন্ত এই পর্যন্ত এখন পর্যন্ত খাইতে পারি না। এখানে আসতে আসতে আমার 7টায় আসার কথা ছিল, 7টা 20 বেজে গেছে। ওই ক্লাসটা শেষ না করতে আবার তোমাদের ক্লাসের টাইম। অর্থাৎ আমি জাস্ট এটাই বোঝাচ্ছি, তুমি অনেক বেশি পরিশ্রম করো, আল্লাহ দেখবেন এই পরিশ্রমের বিনিময়ে তোমাকে কিছু না কিছু দিবে। এই পড়াশোনা, এখন তোমরা যে পড়ার টেবিলে বসতেছো, এমন একদিন আসবে তুমি পড়ার টেবিলে বসার আর সুযোগ থাকবে না। এখনই যা শিখার এখনই শিখে নাও। বেসিক ডেভেলপ করা, ভালো ইউনিভার্সিটিতে পড়া, এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য যত কিছু যা লাগে এই মুহূর্তে দিস ইজ দ্য বেস্ট টাইম, পারফেক্ট টাইম ফর ইউর ক্যারিয়ার। তোমার অনেক বন্ধুরা এই মুহূর্তে সুযোগটা পাচ্ছে না, ঠিক আছে? হয়তো ভালো জায়গায় ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছো, বাট প্রস্তুতি নিচ্ছ না। এখন থেকে করো, তুমি যেই মানের স্টুডেন্ট হও না কেন, তুমি এখন থেকে শুরু করো, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসো। তো সমস্ত পদের শেষে এই 4টা বর্ণ থাকবে এবং যদি তৃতীয় পদের প্রাধান্য পায়, অর্থাৎ যেই বহুব্রীহি সমাসের সমস্ত পদের শেষে এই 4টা বর্ণ থাকবে, আমরা তাকে বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। অর্থাৎ এগুলো হলো প্রত্যয়, ও থাকবে, আ থাকবে, এ থাকবে, ই থাকবে এবং তৃতীয় পদের প্রাধান্য পাবে। এবং কি পাবে? তৃতীয় পদের প্রাধান্য পাবে। আমরা তাকে কি বলবো? প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন লিখবা, এক চোখা, এক চোখা।
তাহলে লক্ষ্য করো এখানে প্রত্যয় আছে, কিভাবে বুঝবা? একটা শব্দ হলো এক, একটা হলো এক, আরেকটা হলো চোখ, আরেকটা হলো চোখ, এবং চোখের শেষে আ আছে, অতিরিক্ত আ যুক্ত হয়েছে। কখন বুঝবে এটা প্রত্যয়? যখন ওইটা ফেলে দিল মূল শব্দের একটা অর্থ থাকবে। তাহলে এক চোখা এর ব্যাস বাক্য হলো লিখবা এক চোখা স্বভাবজার। এক চোখা মানে কি? এক চোখা স্বভাবজার, বুঝছো? এক চোখা মানে এমন একটা লোক যেই লোক এক চোখ আছে আরেক চোখ নাই, এরকম না, মানে স্বভাবজার এক চোখে, একদিকে নজর, মানে এক চোখা স্বভাবজার, মানে একজনকে দেখতে পারে আরেকজনকে দেখতে পারে না। তাহলে এককেও বোঝাই নাই, চোখকেও বোঝাই না, এক চোখা স্বভাবজার কোন একটা লোককে বোঝাইছি। কোন একটা কি বুঝাইছি বলো? লোককে বুঝাইছি, যার কি আছে? এক চোখা স্বভাব। ক্লিয়ার? বুঝছো না বোঝো নাই? তাহলে মনে রাখবা এক চোখা, এককেও বুঝাই না, চোখকে বুঝাই না, লোকটাকে বুঝাইছে। তৃতীয় পদের প্রাধান্য পাইছে, সমস্ত পদের শেষে আকার আছে, তার নাম প্রত্যয়ান্ত বহুব্রী। কি বহুব্রী বলো? প্রত্যয়ান্ত বহুব্রী। বুঝছো? যদি আমরা এরকম বলি নি খরচে, নি খরচে, এই নি খরচে এটা একটা বহুব্রী, নয় বহুব্রী আছে। এই নয় বহুব্রীটা আবার প্রত্যয়ান্ত বহুব্রী হবে, কারণ এর শেষে একার আছে। নেই খরচ যার, নেই খরচ যার, এটা দুইটা সমাস হয়, এটা নয় বহুব্রী হয় আবার প্রত্যয়ান্ত বহুব্রী হয়। কারণ নি মানে নাই, আর খরচ, খরচ এর সাথে একটা এ যুক্ত হয়েছে, তাহলে নি খরচে, নেই খরচ যার, নেই খরচ যার। অনুরূপ ভাবে আমরা যদি বলি এক ঘরে, এক ঘরে, তাহলে কি হবে? এক ঘরে স্বভাব যার, এক ঘরে স্বভাব যার। বুঝাইতে পারছি? যদি আমরা এখানে বলি এইরকম বিড়াল চোখী, এটা আবার মধ্যপদলোপী বহুব্রী হয়, একটা সমস্যা একাধিক হইতে পারে। বিড়াল চোখী, বিড়াল চোখী, লক্ষ্য করো বিড়াল চোখ, বিড়ালের মতো চোখ যে নারী, বিড়াল চোখী, বিড়ালের মতো চোখ যে নারী, শেষে একটা দীর্ঘইকার আছে। তাহলে বিড়ালকেও বুঝাই না, চোখকেও বুঝাই না, একটা নারীকে বুঝাইছি, তৃতীয় পদে প্রাধান্য পাইছে, তার নাম বহুব্রী সমাস, শেষে দীর্ঘইকার আছে, তার নাম কেমন বহুব্রী? প্রত্যয়ান্ত বহুব্রী। এই যেই বহুব্রী সমাসের শেষে এই চারটা বর্ণ থাকে আমরা তাকে বলবো প্রত্যয়ান্ত বহুব্রী। নেক্সট, বিড়াল চোখে, বিড়ালের মতো চোখ যে নারীর, বিড়ালের কেউ বোঝাই নাই, নারীকেও বোঝাই নাই, চোখকে বুঝাইছি। ওকে, 4 নাম্বার, 4 নাম্বার সবাই। ওয়াও, দেখছো? ওকে, বিড়াল চোখে, লক্ষ্য করো এটা ভালো ছিল না। লিখবা ব্যতিহার বহুব্রী, ব্যতিহার বহুব্রীহি। ওয়াও, ব্যতিহার বহুব্রী। কি হলো না? বেশি স্টাইলিশ করতে যায় এরকম আকাম ঘটছে। ওয়াও, ব্যতিহার বহুব্রী, ব্যতিহার বহুব্রীহি। লিখবা ক্রিয়াপদের দ্বিরুক্তি, সবাই লেখো ক্রিয়াপদের দ্বিরুক্তি ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য, তৃতীয় পদের প্রাধান্য। ক্রিয়াপদের দ্বিরুক্তি, বহুব্রী মানে তৃতীয় পদের প্রাধান্য পাইবে, আর ব্যতিহার হইতে হইলে ক্রিয়াপদের দ্বিরুক্তি হইতে হবে। তাহলে ক্রিয়াপদের দ্বিরুক্তি প্লাস তৃতীয় পদের প্রাধান্য। মনে রাখবা যদি ক্রিয়াপদের বিরক্তি বুঝায় আর তৃতীয় পদকে বুঝায় আমরা তাকে বলবো ব্যতিহার বহুব্রী। কি বহুব্রী বলো? ব্যতিহার বহুব্রী। ক্রিয়াপদের বিরক্তি থাকলে এটাকে এই স্টাইলে বইলে বুঝবা ব্যতিহার বহুব্রী। ওয়াও, কি লিখতেছি? হাতা হাতি, হাতা হাতি। তাহলে এটার ব্যাস বাক্য হলো হাতে হাতে যে লড়াই, হাতে হাতে যে লড়াই, হাতে হাতে যে লড়াই, তাকে বলবো আমরা হাতাহাতি। তাহলে অনুরূপ ভাবে চুলাচুলি, অনুরূপ ভাবে আমরা বলবো কোলাকুলি, কোলাকুলি। তাহলে এটা আবার কি হবে? কোলে কোলে যে মিলন, তারে বলে কোলাকুলি। ওই যে ক্রিয়াপদের দ্বিরুক্তি, একটা ক্রিয়াপদ দুইবার আসতেছে, কোলাকুলি, কোলে কোলে যে মিলন তাকে বলে কোলাকুলি, মানে মিলনকে বুঝাইছে। কাকে বুঝাইছে বলো? মিলনকে। অনুরূপ ভাবে আমরা বলতে পারি চুলাচুলি, তাহলে চুলে চুলে যে মিলন না, এরকম না, দেখবা চুলে চুলে যে লড়াই, চুলে চুলে যে লড়াই তাকে বলে চুলাচুলি, চুলে চুলে যে লড়াই। ওকে, বুঝতে পারছি? মারামারি যদি বলি, মারামারি, মারিতে মারিতে যে লড়াই, মারিতে মারিতে যে লড়াই। তাহলে ক্রিয়াপদের যদি হাতাহাতি, মারামারি, কোলাকুলি, চুলাচুলি, লাঠালাঠি, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি এই স্টাইলে আসলেই বলবা ব্যতিহার বহুব্রী। মনে রাখবা ব্যতিহার মানে একটা জিনিস দুইবার আসবে। ক্লিয়ার?
ওকে, এই স্টাইলে আসলে হবে। মারামারি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, গুতাগুতি, খোঁচাখুচি, চুলাচুলি, রক্তারক্তি, নাচানাচি, হাসাহাসি, এই টাইপের আসলেই বলবা ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি লিখবা সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। বহুব্রীহি, বহুব্রীহি মানে তৃতীয় পদের প্রাধান্য পাবে, আর সংখ্যাবাচক মানে শুরুতে সংখ্যা থাকবে। যে সংখ্যা থাইকা যেখানে তৃতীয় পদের প্রাধান্য পায় সেটার নামই সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে ওকে, এবার আসো তাহলে সংখ্যাবাচক কি বহুব্রীহি লিখবা সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকবে। সংখ্যা থাকবে ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য পাবে। তৃতীয় পদের প্রাধান্য। সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকবে ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য পাবে। সমস্ত পদের প্রথমে শুরুতে সংখ্যা থাকবে ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য পাবে। সমস্ত পদের শুরুতে সংখ্যা এবং তৃতীয় পদের প্রাধান্য, তার নাম সংখ্যাবাচক বহুব্রীহি। সমস্ত পদের শুরুতে সংখ্যা, ওকে, সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকবে এবং তৃতীয় পদের প্রাধান্য পাবে, অর্থাৎ যে বহুব্রীহি সমাস সংখ্যা থেকে যদি তৃতীয় পদকে বোঝায় সেটা বহুব্রীহি। তার নাম কেমন বহুব্রীহি বলো? সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন চৌচালা, চৌচালা, চৌচালা। চৌচাল যদি বলি তাইলে দ্বিগু সমাস। চৌচাল মানে চারটা চাল, আর চৌচালা মানে ঘর। দোচালা মানে ঘর। চৌচাল মানে চারটা চাল, আর চৌচালা মানে কি বলো? ঘর। তাহলে লক্ষ্য করো, চৌচালা লিখবা চার চাল আছে যার। চার চাল আছে যার। চার চাল আছে যার, বলো চার চাল আছে যার, তাকে আমরা কি বলবো? চৌচালা। চার চাল আছে যার। তাহলে এটা কাকে বুঝাইছি বলো? ঘরকে বুঝাইছি। কাকে বলো? ঘরকে। 10 আনন, 10 আনন, 10 আনন যার, 10 আনন যার, কাকে বুঝাইছি বলো? রাবণকে। রাবণকে বুঝাইছি। ওকে, 10 আনন যার। তাহলে সংখ্যা আছে এবং তৃতীয় কোন ব্যক্তি বা বস্তুকে বুঝাইছি, আমরা তাকে কি বলবো বলো? সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যা আছে এবং তৃতীয় কোন ব্যক্তি বা বস্তুকে বুঝাইছি, আমরা তাকে কি বলবো? সংখ্যাবাচক বহুব্রীহি। বুঝছো সবাই? বুঝছো? বুঝছো সবাই? আমরা যদি বলি এরকম তে পায়া, কি পায়া বলো? তে পায়া। বেশ বাক্য লিখবা 3 পা আছে যার, কার আছে? টেবিলের আছে। তে পায়া লিখবা 3 পা আছে যার, কার আছে? টেবিলের আছে। ক্লিয়ার? আমরা যদি বলি এরকম 12 হাত এক কথা, আর 12 হাতি, 12 হাতি। 12 হাতি যদি বেশ বাক্য বলো তো এটা হবে 12 হাত পরিমাণ যার, কার আছে? শাড়ি। 12 হাত যদি বলতাম, 12 হাত মানে কয়টা হাত? 12টা হাত। আর 12 হাতি বলতে অন্য কিছুকে বোঝায়। কাকে বোঝায়? শাড়িকে বোঝায়। তাহলে যদি তৃতীয় কোন বস্তুকে বোঝায় তাহলে সেটা বহুব্রীহি সমাস। বুঝাইতে পারছি বলো? দো নলা, দুটি নল যার, কার 2 নল আছে? বন্দুক। তাহলে এই দো নলা একটা সংখ্যাবাচক বহুব্রীহি। 2 নলকে বোঝায় না। দো নলা বলতে আমরা বন্দুককে বুঝি। বুঝাইতে পারছি? তাহলে সংখ্যা থাইকা যদি তৃতীয় পদকে প্রাধান্য পায় তার নাম বহুব্রীহি। কেমন বহুব্রীহি? সংখ্যাবাচক বহুব্রীহি। কেমন বহুব্রীহি বলো? সংখ্যাবাচক বহুব্রীহি। বুঝাইতে পারছি? বুঝছো সবাই? স্টার, নো স্টার, আগেরটা কথা। ওকে, 6 নাম্বার। 6 নাম্বার লিখবা। 6 নাম্বার লিখবা এটা হলো অলুক বহুব্রীহি। অলুক সমাস, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ আছে, অলুক বহুব্রীহি আছে। বহুব্রীহি মানে ওয়াও, মানে উভয় জায়গায় বিভক্তি থাকবে। বহুব্রীহি মানে তৃতীয় পদের প্রাধান্য পাবে, আর অলুক বহুব্রীহি মানে সমস্ত পদেও বিভক্তি, ব্যাস বাক্য বিভক্তি। সমস্ত পদেও বিভক্তি থাকবে, ব্যাস বাক্য বিভক্তি থাকবে এবং তৃতীয় পদের প্রাধান্য পাবে। তার নাম হবে অলুক বহুব্রীহি সমাস। তার নাম কি সমাস বলো? অলুক বহুব্রীহি সমাস। সমস্ত পদ, তাহলে এখানে আমরা এইভাবে লিখবো, লিখবা সমস্ত পদ, সমস্ত পদ ও ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে বিভক্তি থাকবে, বিভক্তি থাকবে ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য পাবে। তৃতীয় পদের প্রাধান্য পাবে। সমস্ত পদ ও ব্যাস বাক্যে বিভক্তি থাকবে ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য পাবে। সমস্ত পদ ও ব্যাস বাক্যে বিভক্তি থাকবে ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য পাবে। তার নাম অলুক বহুব্রীহি।
সমস্ত পদ ও ব্যাস বাক্যে বিভক্তি থাকবে ইকুয়াল টু তৃতীয় পদের প্রাধান্য পাবে। তার নাম কি সমাস বলো? অলুক বহুব্রীহি। বুঝছো? ওকে, যেমন আমরা যদি বলি এরকম লিখবা গলায় গামছা, গলায় গামছা ইকুয়াল টু লিখবা গলায় গামছা যার, গলায় গামছা যার। গলায় গামছা এরকম যদি কারো অধীনে কিছু থাকে, গলায় গামছা, মাথায় টুপি, যদি বলি চোখে চশমা, তাহলে গলায় গামছা মানে গলায় গামছা যার একটা ব্যক্তিকে বুঝাইছে। কিরকম ব্যক্তি? গলায় গামছা থাকলে আমরা জানি, যেমন রিক্সা চালায় যারা, তাদের গলায় একটা গামছা থাকে। তারপরে খেতে খামারে যে পরিশ্রম করে কাজ করে শ্রমিক, তাদের কপালে কি থাকে? গামছা থাকে। তাহলে আমরা কি বলতে পারি? পরিশ্রম যারা করে তাদের কপালে ঘাম মোছার জন্য কি থাকে? গামছা থাকে। তাহলে গলাকেও বুঝাই নাই, গামছাকেও বুঝাই নাই, ওই লোকটাকে বুঝাইছি, পরিশ্রমকারী লোকটাকে বুঝাইছি। এবং দেখো গলায় এখানেও বিভক্তি আছে, গলায় এখানেও বিভক্তি আছে, উভয় জায়গায় বিভক্তি আছে এবং একটা লোকটাকে বুঝাইছি। এই জন্য এটাকে আমরা বলবো কি সমাস? অলুক বহুব্রীহি সমাস। বলো অলুক বহুব্রীহি সমাস। আমরা যদি বলি কানে কলম, কানে কলম লিখবা কানে কলম যার, কানে কলম যার। কার কালে কলম আছে? গ্রাম এলাকায় তুমি যারা দেখবা, যারা মিস্ত্রি কাজ করে, যারা মিস্ত্রি কাজ করে তাদের কানে একটা কলম থাকে নরমালি, মিস্ত্রি। ওকে, তাহলে মা কানে কলম মানে মিস্ত্রি যখন আঁকাআঁকি করে কলমটা এখানে রেখা দেয়, তাহলে কানে কলম আমরা বলতে পারি এটা একজন মিস্ত্রি, মানে যার কানে কলম আছে। তো কার কানে কলম আছে? মিস্ত্রির কানে কলম আছে, এই টাইপের হইতে পারে। ওকে, আমরা যদি বলি এরকম হাতে ছড়ি, হাতে ছড়ি, ছড়ি মানে লাঠি, তাহলে হাতে ছড়ি কার থাকে? হাতে ছড়ি যার, হাতে ছড়ি যার। তাহলে কার হাতে ছড়ি আছে? অন্ধের হাতে। কার হাতে লাঠি থাকে? অন্ধের হাতে। তাহলে বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আমি যদি বলি পায়ে বেড়ি, পায়ে বেড়ি অনুরূপ ভাবে, তাহলে পায়ে বেড়ি যার, পায়ে বেড়ি যার। তাহলে কার পায়ে বেড়ি আছে বলতো? কার পায়ে বেড়ি থাকে? আসামির পায়ে। কার পায়ে বলো? আসামির পায়ে ডান্ডা বেড়ি থাকে। ওকে, বুঝাইতে পারছি? তাহলে লক্ষ্য করো, পায়ে বেড়ি এখানেও বিভক্তি আছে, এখানেও বিভক্তি আছে, হাতে ছড়ি এখানেও বিভক্তি আছে, এখানেও বিভক্তি আছে, এবং তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে। উভয় জায়গায় বিভক্তি থাকবে এবং তৃতীয় পদের প্রাধান্য পাবে। আমরা তাকে বলবো কি? বলবো অলুক বহুব্রীহি। যদি বলি মাথায় ছাতা, মাথায় ছাতা লিখবা মাথায় ছাতা যার। কার মাথায় ছাতা থাকে? এলাকায় যারা ওই যে মনে করো না বিয়ের ঘটকালি করে তাদের মাথায় ছাতা থাকে, আবার এলাকায় যারা বিচার করে মাতবর তারা ছাতা নিয়ে ঘুরে, এই টাইপের আদিকালের। ওকে, তো আমরা বুঝলাম যে উভয় জায়গায় বিভক্তি থাকবে এবং তৃতীয় পদের প্রাধান্য পাবে, তার নাম অলুক বহুব্রীহি সমাস। কি সমাস বলো? অলুক বহুব্রীহি সমাস। বুঝাইতে পারছি? বলো বুঝাইতে পারছি? সংখ্যাবাচক বহুব্রীহি আমরা পড়াইছি, তাই না? এবার আসো আমরা আরেকটা বহুব্রীহি সমাস পড়াবো 7 নাম্বার। তার নাম হলো মধ্যপদলোপী বহুব্রীহি। মুখস্থ করতে হবে মধ্যপদলোপী, মধ্যপদলোপী বহুব্রীহি। মনে রাখবা আমরা মধ্যপদলোপী কর্মধারয় পড়েছি, আর এটা বহুব্রীহি। কর্মধারয় মানে, কর্মধারয় মানে পরপদের প্রাধান্য পাবে, আর মধ্যপদলোপী বহুব্রীহি মানে তৃতীয় পদের প্রাধান্য পাবে। আমরা পড়েছিলাম, ওই মনে আছে যে সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, মধ্যপদলোপী কর্মধারয়, ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। আমরা পড়েছি মৌমাছি, মৌ আশ্রিত মাছি, সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, মধ্যপদলোপী কর্মধারয়। আর এটা বহুব্রীহি মানে তৃতীয় পদের প্রাধান্য পাবে এবং মধ্যপদ লোপ পাবে এরকম কোনো কথা না, যে কোনো পদ লোপ পাইলেই হয়। ওকে, তাহলে আমরা এখানে লিখবো, কিছু কথা লিখবো, এটা মূলত মুখস্থ করতে হয়। তা আমি কিছু ক্লু দিব, যে ক্লু গুলো দেখে তুমি এটা মুখস্থ করতে পারবা। লিখবা তৃতীয় পদের প্রাধান্য পাবে, তৃতীয় পদের প্রাধান্য পাবে প্লাস, তৃতীয় পদের প্রাধান্য পাবে প্লাস ব্যাস বাক্য থেকে, ব্যাস বাক্য থেকে, মাঝখান থেকে বলি নাই, ব্যাস বাক্য থেকে কোন পদ লোপ পাবে, কোন পদ লোপ পাবে, লোপ পাবে। ব্যাস বাক্য থেকে কোন পদ কি পাবে? লোপ পাবে। বলি নাই যে মাঝখান থেকে লোপ পাবে। ওকে, তৃতীয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্য থেকে কোন পদ লোপ পাবে। ওকে, এইটা একটা কথা বললাম। ওকে, তারপরের লাইন লিখবা ব্যাস বাক্যটি, ব্যাস বাক্যটি, এটা একটা চেনার একটা শর্টকাট উপায় হইতে পারে, এটা বইয়ের কথা না, আমার বানানো কথা। ব্যাস বাক্যটি তুলনামূলক, তুলনামূলক বড় হবে,
সবচেয়ে বড় ব্যাস বাক্য হয় মধ্যপদলোপী বহুব্রীহি। তাহলে ব্যাস বাক্যটি 4 অথবা 4-এর অধিক শব্দ, এর অধিক শব্দ, মানে ব্যাস বাক্যে 4 বা 4-এর অধিক শব্দ থাকবে। তাহলে পর তৃতীয় পদের প্রাধান্য পাবে, ব্যাস বাক্য থেকে কোনো পদ চলে যাবে, মাঝখান থেকে লোপ পাবে এমন কোনো কথা নাই। তবে মধ্যপদলোপী কর্মধারায় মাঝ থেকে লোপ পায়। জি, সবার জন্য ফাইনাল সাজেশন কোর্স, সবার জন্য মাত্র 49 টাকা। এটাতে কি পাবা, তুমি কোন কোর্সে কোন জায়গায় ভর্তি আছো এটা বিষয় না, তুমি যদি প্রপার একটা গাইড পেতে চাও, ওকে ওকে, তোমরা যদি প্রপার একটা গাইড পেতে চাও, জাস্ট এটাই বললাম, তোমরা এখানে তোমার যদি আইডিয়া থাকে, তুমি আমার সবগুলো ক্লাস করো, করার পর তুমি ডিসিশন নিবা তুমি বাংলাদেশে কার কাছে কে হবে তোমার অ্যাডমিশন মেন্টর। তুমি এখন যদি ক্লাসগুলো করো, অন্য জায়গায় করো, সেখানে করো, আমার ক্লাসগুলো করো, আমি যেই টপিকটা পড়াই ওটা পড়ো, এটা পড়ার পরে তুমি ডিসিশন নিবা হু উইল বি ইউর অ্যাডমিশন মেন্টর। আর অ্যাডমিশন মেন্টর সেই হবে যে যিনি যোগ্য, যিনি ভালো ইউনিভার্সিটিতে পড়ে এবং যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং এবং যিনি অনেক ভালো পড়াইতে পারে, চোখ বন্ধ করে সব তথ্য তার কাছে মুখের মধ্যে থাকে। ঠিক আছে, কারণ তুমি আজকে ছোট মানুষ, আজকে তুমি যার তার গানে পাগল হইয়া, চেহারায় পাগল হইয়া বা অন্য কিছুতে পাগল হইয়া, কথায় পাগল হইয়া ফলোয়ার দেখে কারো কাছে যাইতে পারো, বাট টুমোরো ফর দ্য অ্যাডমিশন টেস্ট তোমাকে অবশ্যই যোগ্য মানুষের কাছে যাইতে হবে। কেউ যদি আমার চেয়ে বাংলা ভালো পড়ায়, ডেফিনেটলি তোমাকে তার কাছে যাইতে হবে, কারণ এর উপর নির্ভর করছে তোমার পুরো ক্যারিয়ার। তুমি যদি অ্যাডমিশন পিরিয়ডটা এখন থেকে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করো, এর পাশাপাশি অ্যাডমিশন পিরিয়ডটা প্রপার গাইড পাও, ভালো একটু পড়ো, তো তুমি ভালো একটা সাবজেক্টে পড়তে পারবা। আর মনে রাখবে, একটা ভালো সাবজেক্ট তোমার লাইফ চেঞ্জ করে দিবে। তুমি যদি লয়ার হইতে চাও, ব্যারিস্টার হইতে চাও, তাহলে তোমাকে লতে পড়তে হবে, আর লতে পড়ার জন্য এইচএসসি তে ভালো রেজাল্ট লাগবে, অ্যাডমিশন টেস্টে প্লেস করতে হবে। এখন তুমি ইতিহাসে পড়া আজীবন পরিশ্রম করবা, জীবনে লয়ার হইতে পারবা। তোমার যদি ইংলিশের প্রতি ফ্যাসিনেশন থাকে, তুমি ইংলিশে পড়বা, আর ইংলিশে পড়ার জন্য তোমাকে অ্যাডমিশন টেস্টে ভালো করতে হবে, আর ওই অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে এখন একাডেমিক ভালো রেজাল্ট থাকতে হবে, একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড। সো সাবধান, তুমি তোমার লাইফটা এমন কারো হাতে দিও না যেখানে তুমি কয়েকদিন পরে পস্তাবে। মনে রাখবা, এইচএসসি তে তুমি ভালো মেন্টর, খারাপ মেন্টর, একজনের কাছে গেলা, আরেকজনের কাছে গেলা, কোনো সমস্যা নাই, 3 মাস পারো না, বুঝো নাই, একজনের কাছে একটা কোর্সে ভর্তি হয়ে গেল 1500 টাকা 1000 টাকা দিয়া, ভালো করায় নেই, আরেকজনের কাছে যাবো, বিকজ আই হ্যাভ এনাফ টাইম ফর এইচএসসি, অ্যাট লিস্ট 2 ইয়ার্স। বাস ইউনিভার্সিটি অ্যাডমিশনে তুমি যদি প্রথম 2 মাস কারো ফলোয়ার দেখা, কারো ইমোশন দেখা, আবেগ দেখা, কেউ সুন্দর কে কেমন এগুলো দেখা ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি আর সুযোগ পাবা না নিজেকে শুধরানোর জন্য। তাহলে এই জায়গাটা, সময়টা, আমি আবারও বলি, এই জায়গাটা খুবই সেন্সিটিভ। তোমাকে যে সবচেয়ে ভালো পড়ায়, শুধু পড়ায় আর কোনো গল্প করে না, ফালতু গল্প করে না, নষ্টামি করে না, কোনো আজে বাজে কথা, যেই টিচার, তোমার মেন্টর যদি ভালো না হয়, তোমার মেন্টর যদি একনিষ্ঠতার সাথে পরিশ্রম না করে, তুমি আগাইতে পারবে না। তো প্রিয় ভাই বোন, একটু এই সময়টা তোমার একটু মনোযোগী হইতে হবে। রিলস দেখবা না, ফেসবুকিংটা একটু কমিয়ে দাও। এটা তোমার ক্যারিয়ারের জন্য, বাবা মার জন্য, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পোশাক পরিধানের জন্য, সর্বোপরি বাবা মাকে নিয়ে ভালো থাকার জন্য, নিজের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ, একটা ভালো লাইফস্টাইল দেওয়ার জন্য তোমাকে এখন থেকেই সচেতন হইতে হবে। অন্যথায় রাস্তায় রাস্তায় ঘুরবা, ভালো কিছু করতে পারবা না। আশা করি বুঝতে পেরেছ। তো আমি আশা করব সবাই এই যে আমাদের যে কোর্সটা আছে, এখানে সাজেশন কোর্স, এখানে সবাই ভর্তি হয়ে যাবা। সবাই এই ভিডিও যারা দেখবা, এই সিসি 25 26 যারা আসো, সবাই এখানে ভর্তি হবা। এখানে তুমি ক্লাস করবে, অনেক কিছু পাবা, দিক নির্দেশনা পাবা। মনে রাখবে, একটা উৎসাহমূলক কথা, একটা কথা যদি তোমার ভালো লাগে, যার উপর বেসিস করে তুমি শক্তি পাও, এনার্জি পাও, তুমি সাহস পাও, তাহলে একটা কথা দিয়েই তো তোমার এই টাকা উসুল হয়ে যায়। আমি আশা করি বুঝাইতে পারছি ইনশাআল্লাহ। ওকে, এবার আসো, তাহলে ব্যাস বাক্যটি তুলনামূলক একটু বড় হবে, 4 বা 4-এর অধিক শব্দ থাকবে, তৃতীয় পদের প্রাধান্য পাবে, এবং ব্যাস বাক্য থেকে কোন পদ কি করবে, চলে যাবে, মুখস্থ করতে হবে। ওকে, এবার আসো, লিখবা গায়ে হলুদ। গায়ে হলুদ, এটা হলো সমস্ত পদ। গায়ে হলুদ, ব্যাস বাক্য লিখবা গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে গায়ে হলুদ, ব্যাস বাক্য হলো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে।
ওকে, তাহলে গায়ে হলুদ, গাকেও বুঝাই নাই, হলুদকেও বুঝাই নাই। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, বলো কাকে বুঝাইলাম? অনুষ্ঠানকে বুঝাইলাম। এখানে প্রাধান্য পাইছে কে? বলো অনুষ্ঠান। বলো এখানে প্রাধান্য পাইছে কে? অনুষ্ঠান। ওয়াও হয়ে গেছে, এই পাগল কেনা। এটাতে নড়েও না চড়েও না, এমন ভাবে বসছে। মাফ করে দে ভাই। ওয়াও, কথা শুনছো, দেখছো? চেষ্টা চালিয়ে গেলে একসময় কাজ হয়। গায়ে হলুদ, ব্যাস বাক্য হলো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, অনুষ্ঠানকে বুঝাইছি। দ্যাট মিন্স পূর্বপদ হলো গা, পরপদ হলুদ। আমরা গা এবং হলুদ কাউকে না বুঝাই অনুষ্ঠানকে বুঝাইছি। অনুষ্ঠান মানে তৃতীয় পদ, তৃতীয় পদের প্রাধান্য পাইলে বহুব্রীহি সমাস। দেখো ব্যাস বাক্যটা তুলনামূলক অনেক বড়, শুধু তুমি দেওয়া হয় যে অনুষ্ঠানে এটুক বাদ দিলে আবার গায়ে হলুদ থাকে। তাহলে এখানে মাঝখান থেকে জানা, শেষ থেকে পদ পড়ে গেছে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান। ওকে, তাহলে আমরা বললাম ব্যাস বাক্যটা তুলনামূলক একটু কি হচ্ছে বলো? বড় হচ্ছে। তাহলে আমরা যদি বলি হাতে খড়ি, হাতে খড়ি লিখবা, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে এখানে হাতকেও বোঝাই নাই, খড়িতেও বোঝাই না, কাকে বুঝাইছি বলো? অনুষ্ঠানকে বুঝাইছি। অনুষ্ঠান কোন পদ? তৃতীয় পদের প্রাধান্য পাইছে। পূর্বপদ পরপদ কাউকে না বুঝে তৃতীয় পদের প্রাধান্য পাইলে বহুব্রীহি সমাস। ব্যাস বাক্য তুলনামূলক অনেক বড়। এটাকে আমরা বলবো কেমন বহুব্রীহি বলো? এটাকে আমরা বলবো মধ্যপদলোপী বহুব্রীহি। কেমন বহুব্রীহি বলো? মধ্যপদলোপী বহুব্রীহি। অনুরূপ ভাবে বলবা বিড়াল চোখী, বিড়াল চোখী, অনেক বড় ব্যাস বাক্য। এটা শেষে দীর্ঘইকার আছে, প্রত্যয়ান্ত বহুব্রীহি হয়, আবার ব্যাস বাক্য অনেক বড় হয়, মধ্যপদলোপী বহুব্রীহি হয়। লিখবা বিড়ালের মতো চোখ যে নারীর, বিড়ালের মতো চোখ যে নারীর। লিখবা গোফ খেজুরে, গোফ, লিখবা গোফ খেজুরে, গোফ খেজুরে, গোফ খেজুরে, গোফ খেজুরে। লিখবা গোফ খেজুরে। আমরা এটা জানি নিতান্ত অলস। কি অলস বলো? নিতান্ত অলস। তাহলে এটার ব্যাস বাক্য লিখবা গোফের নিকট, কি ব্যাস বাক্য? হোয়াট এ ব্যাস বাক্য? গোফের নিকট খেজুর পড়ে থাকলেও খায় না যে, পড়ে থাকলেও খায় না যে। কি ব্যাস বাক্য, কি ধরনের কথাবার্তা? গোফের নিকট খেজুর পড়ে থাকলেও খায় না, এটা এতটা অলস। ভাইয়া কোন প্ল্যাটফর্মে ভর্তি হবো? আই এডুকেশন। আই এডুকেশনে বাংলায় বলো, আমি আছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইউসিসি নামক একটা কোচিং এর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন আই এডুকেশনের পরিচালনা পর্ষদে আছি, আমি আছি, শাহিন আলম স্যার আছে, মহসিন স্যার আছে। এগুলো এক একটা নক্ষত্র, এক একটা যোগ্যতা সম্পন্ন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ভালো পড়াইতে পারে, লং টাইম পড়াচ্ছে, এবং যাদের কথায় বিন্দু পরিমাণ। তুমি আমাদের আই এডুকেশনে গত 6 মাস ঘুরো, 6 মাস ঘুরে যদি 2000 স্টুডেন্টের রেফারেন্স পাও, একটা স্টুডেন্ট নেগেটিভ কথা বলবে না। কারণ এত বেশি পড়াই, এত বেশি সঠিক গাইড দেই, মানে জীবন বের করে দেই পড়াইতে পড়াইতে, নিজের দিকে তাকাই নাই। আমার কাছে মনে হয় একটা ভাই বোনকে যদি একটু আমি সঠিক গাইড দিয়ে যদি ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারি, তাইলে এটা হবে আমার জন্য চরম পাওয়া। মাথায় রাখবা, যে শিক্ষক নিজে বিশ্ববিদ্যালয়ে পড়ে না, কোন ইউনিভার্সিটির বারান্দা দিয়ে যায় না, তার কাছে পড়া তুমি অন্তত পক্ষে তার কাছে পড়াচ্ছে, আমাদের কাছে পড়লে একটু ভালো পারবা। কারণ আমরা ভালো পড়াইতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ড ভালো, সফলতা আছে। স্টুডেন্ট আমাদের কাছে পড়ে ভালো করতে পারে, ভালো কমন পায়। যেই অ্যাঙ্গেলে চিন্তা করো, আই এডুকেশন বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অলসো। ওকে, এবার আসো। তাহলে গোফ খেজুরে মানে নিতান্ত অলস। তাহলে গোফের নিকট খেজুর পড়ে থাকলেও খায় না যে, এতটাই অলস যে মোষের কাছে খেজুর পড়ে আছে তাও খায় না, কয়ে আরেকজন খাওয়ায় দাও, তুমি খাওয়ায় দাও, এতটাই অলস। তাহলে এগুলোকে আমরা বলবো কি বলো? এগুলোকে আমরা বলবো কি সমাস? এগুলোকে বলবো আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নাম্বার 8 এবং ফিনিশ লিখবা নয়ু বহুব্রীহি সমাস, নয়ু বহুব্রীহি সমাস, নয়ু বহুব্রীহি। নোট দিয়ে এখানে লিখবা, নোট দিয়ে লিখবা পূর্বে আলোচিত। 1 মিনিট লাগছে পড়াইতে। পূর্বে আলোচিত, এবার বুঝতে পারছো তোমরা? নয় তৎপুরুষের সাথে আমরা এটা পড়াই দিছি, এটা পড়ানো শেষ। তাহলে তুমি আবার 8 নাম্বারটা খুঁজে পাবা না। কি? পূর্বে আলোচিত, পূর্বে আলোচিত। ওকে, পূর্বে আলোচিত, পূর্বে আলোচিত। ওকে, পূর্বে আলোচিত। বুঝাইতে পারছি? এটা আমরা একটু আগে পড়াইছি। ফিনিশ, স্টার,
আরেকটা বহুব্রীহি আছে, যেহেতু আমি সব পড়াইছি তাহলে এইটুক পড়াই দিই। ওকে, লিখবা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, নিপাতনে, নিপাতনে মুখস্থ করে ফেলবা, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। একটা গল্প বলবা হয়ে যাবে। লিখবা পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ লোকটি, পণ্ডিত মূর্খ লোকটি দ্বীপ পাড়ি দিয়ে, দ্বীপ পাড়ি দিয়ে, দ্বীপ পাড়ি, পণ্ডিত মূর্খ লোকটি দ্বীপ পাড়ি দিয়ে অন্তরীপে, অন্তরীপে পৌঁছলে নরপশুর হাতে, নরপশুর, নরপশুর হাতে তার, হাতে তার জীবন মৃত অবস্থা হয়, জীবন মৃত অবস্থা হয়, অবস্থা হয়। পণ্ডিত মূর্খ লোকটি দ্বীপ পাড়ি দিয়ে অন্তরীপে পৌঁছলে নরপশুর হাতে তার জীবন মৃত অবস্থা হয়। পণ্ডিত মূর্খ লোকটি দ্বীপ পাড়ি দিয়ে অন্তরীপে পৌঁছলে নরপশুর হাতে পড়ে তার জীবন মৃত অবস্থা হয়। তাহলে লক্ষ্য করো, এই পণ্ডিত মূর্খ, এটা একটা ব্যাসবাক্য লেখো। তো পণ্ডিত মূর্খ লিখবা পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত হয়েও যে মূর্খ। আর দ্বীপ, দ্বীপের ব্যাসবাক্য হলো দুই দিকে অবজার, দুই দিকে অবজার, অব মানে পানি, দুই দিকে অবজার, তারে বলে দ্বীপ। ওকে, অন্তরীপ, এই অন্তরীপের ব্যাসবাক্য হলো অন্তর্গত অবজার, অন্তর্গত অবজার। এগুলো সব হলো কি সমাস বলো? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। তাহলে পণ্ডিত মূর্খ, দ্বীপ, তারপরে আরেকটা অন্তরীপ, নরপশু, নরপশুর ব্যাসবাক্য হলো নর আকারের পশু, নর আকারের পশু বা নর আকারের, নর আকারের পশু। নরপশুর ব্যাসবাক্য হলো নর আকারের পশু। জীবন মৃতের ব্যাসবাক্য হলো জীবিত হয়েও যে মৃত, জীবিত হয়েও যে মৃত। এগুলো মুখস্থ করবে, পরীক্ষায় চলে আসবে কমন। ওকে, তাহলে পণ্ডিত মূর্খ লোকটি দ্বীপ পাড়ি দিয়ে অন্তরীপে পৌঁছলে নরপশুর হাতে তার জীবন মৃত অবস্থা হয়। পণ্ডিত মূর্খ ব্যাসবাক্য হলো পণ্ডিত হয়েও যে মূর্খ। দ্বীপ দুই দিকে অবজার, অন্তরীপ অন্তর্গত অবজার, নরপশু নর আকারের পশু, জীবন মৃত জীবিত হয়েও যে মৃত। লিখছ, লিখছ? ওকে, তা জাস্ট এটাই বলবো, একটু গুরুত্ব দিতে হবে। লিখছ এই পর্যন্ত? ওকে, ঠিক আছে, স্টার। আমরা চলে আসছি এক্সট্রা কিছু সমাস লিখবা। নিত্য সমাস, নিত্য সমাস লিখবা সমস্ত পদ, সমস্ত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমাস। সমস্ত পদ ও ব্যাসবাক্যে, সমস্ত পদ ও ব্যাসবাক্যে অন্তর, অন্তর অথবা মাত্র অথবা খানা অথবা কেবল অথবা টি অথবা তুল্য, সমস্ত পদে অন্তর মাত্র, অন্তর মাত্র, খানা, কেবল, টি, তুল্য থাকলে, তুল্য থাকলে আমরা তাকে বলবো নিত্য সমাস। সমস্ত পদ ও ব্যাসবাক্যে অন্তর মাত্র, খানা, কেবল, টি, তুল্য থাকলে। ওকে, তাহলে অন্তর যেমন গ্রামান্তর, গ্রামান্তর, তাহলে কি হবে? অন্য গ্রাম, অন্য গ্রাম, এই স্টাইলে বলতে হবে। তাহলে আমরা কি বলবো? গ্রামান্তর, অন্য গ্রাম, দেশান্তর, অন্য দেশ। ওকে, কিন্তু তারপরে আসো আমরা বলি কি যেন বললাম, গ্রামান্তর অন্য। আমরা যদি বলি এরকম ঘরখানা, ঘরখানা, ঘরখানা লিখবা কেবল ঘর, কেবল ঘর, ঘরখানা কি লিখবা বলো? কেবল ঘর। তারপর আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো, দর্শন মাত্র, দর্শন মাত্র লিখবা কেবল দর্শন, কেবল দর্শন। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। দর্শন মাত্র, লক্ষ্য করো, মাত্র আছে, খানা আছে, অন্তর আছে। ওকে, দর্শন মাত্র, ঘরখানা। দেশান্তর, যদি বলি দেশান্তর তাহলে কি হবে? অন্য দেশ। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, কাল সাপ লিখবা কাল তুল্য সাপ, কাল তুল্য, তুল্য সাপ। অনুরূপ ভাবে আমরা যদি বলতাম কাল ঘুম, কাল ঘুম, কাল তুল্য ঘুম, কাল সাপ, কাল তুল্য সাপ, কাল ঘুম, কাল তুল্য ঘুম। গ্রাম শুদ্ধ, আমরা যদি বলি এরকম ছেলেটি বা ছেলেটি, ছেলেটি লিখবা একটি ছেলে, ছেলেটি একটি ছেলে, মেয়েটি একটি মেয়ে, এভাবে বলবা। ছেলেটি একটি ছেলে, মেয়েটি একটি মেয়ে।
ওকে, যদি বলি এরকম যে গ্রাম শুদ্ধ, কি শুদ্ধ বলো? গ্রাম শুদ্ধ। মানে গ্রাম শুদ্ধ মানে কি? সমস্ত গ্রাম। এটার ব্যাস বাক্য হবে সমস্ত গ্রাম, এটা অতিরিক্ত দিলাম, সমস্ত গ্রাম। ওকে, তাহলে অন্তর দেখলে আবার দুই একটা একটু চেঞ্জ আছে। যেমন আমরা যদি বলি তেপান্তর, এটা কিন্তু আবার সংখ্যা। তেপান্তর এটার ব্যাস বাক্য হবে, এটা একটু সাইডে সাইড নোট লাও, তিন প্রান্তের সমাহার। তিন প্রান্তের সমাহার, তিন প্রান্তের সমাহার, তিন প্রান্তের সমাহার। ব্র্যাকেটে লিখবা দ্বিগু। বলো কোন গু? দ্বিগু। তাহলে তেপান্তর, অন্তর দেখলে বলা যাবে না, যদি সেটা সংখ্যা দ্বারা হয় তাহলে দ্বিগু। কিন্তু গ্রামান্তর, দেশান্তর, গত্যন্তর, যত অন্তর আছে সব অন্তর নিত্য সমাস। শুধু তেপান্তর দ্বিগু সমাস। শুধু তেপান্তর কি সমাস বলো? দ্বিগু সমাস। ওকে, তেপান্তর কি সমাস বলো? দ্বিগু সমাস। বুঝাইতে পারছি? লাস্ট ওয়ান, বছরের শেষ ধামাকা, প্রাদি সমাস। প্রাদি সমাস। আমরা তোমাকে অব্যয়ীভাব সমাস পড়াইছিলাম না? বলছি উপসর্গ থাকলে অব্যয়ীভাব, তবে 4-5টা উদাহরণ মুখস্থ করবা। লিখবা পরি, মনে রাখবা পরি থাকবে একটা উপসর্গ, পরিপ্রতি, পরি, তারপরে প্রতি, তারপরে অভি, অভি, তারপরে বলি অনু প্লাস কৃদন্ত পদ। মনে রাখবা এই প্রাদি সমাস হইতে হলে পরি, প্রতি, অভি, অনু, কৃদন্ত পদ। মানে এই 4টা উপসর্গের সাথে যদি ক্রিয়াপদ থাকে আমরা তাকে বলবো প্রাদি সমাস। কিছু বোঝার দরকার নাই, একদম মুখস্থ করবা এই কয়েকটাই প্রাদি সমাস। লিখবা প্রভাত, লিখবা প্রজে ভাত, প্রজে ভাত, সারা জীবন কাজে লাগবে, চাকরির পরীক্ষা পর্যন্ত। লিখবা প্রগতি, কি লিখবা? প্রগতি, প্রজে গতি, প্রজে গতি। ওকে, লিখবা প্রবন্ধ, প্রবন্ধ। লিখবা প্রজে বন্ধ, মানে প্রকৃষ্ট, প্রজে বন্ধ। একদম মুখস্থ করবা সারা জীবন। লিখবা পরিভ্রমণ, পরিভ্রমণ, পরি মানে চতুর্দিকে। লিখবা পরিজে ভ্রমণ, পরিজে ভ্রমণ, পরিজে ভ্রমণ, পরিভ্রমণ। ওকে, প্রগতি, প্রজে গতি লিখছ। আমরা যদি বলি অনুরূপ ভাবে প্রবচন, প্রবচন, প্রবচন। লিখবা প্রজে বচন। আমরা যদি বলি প্রবাদ, এরকম যদি বলি অনুতাপ, অনুতাপ, অনুতে যে তাপ, অনুতাপ, অনুতাপ। আমরা যদি বলি অভিমুখ, অভিমুখ। লিখবা অভিগত মুখ, অভিগত মুখ। এই কয়টা একটু মুখস্থ করবা, প্রাদি সমাস শেষ। ওকে, সবাই লিখছ? সবাই লিখছ? প্রিয় ভাই বোনেরা, আমি যখন তোমাকে এইচএসসির জন্য এইটুক দিয়েছি, আমি যখন তোমাকে আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পড়াবো তখন এগুলোকে আমি আরো অনেক বেশি করে আমি এগুলো তোমাদেরকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। আশা করি তুমি ভালো উপকৃত হবা। আর এটা বুঝছো, এটা তো তোমার জাস্ট এইচএসসি তে 1 ঘন্টার ক্লাসে। এরকম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে টোটাল বাংলা, যত বড় বড় বাংলাদেশের যত বই আছে সব বই, কোনো বই আর পড়া লাগে না, আমার হ্যান্ড নোট পড়লেই হয়। আমি এত সুন্দর করে যেগুলো পরীক্ষায় আসার মতো সব হ্যান্ড নোট করে দেই। জাস্ট আমার গ্রুপে কোনো একটা টপিক, যেই টপিকটা তোমার কঠিন মনে হয়, তুমি জাস্ট আমাদের আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে বলবা বড় ভাইদেরকে, যে ভাইয়া যে সুফিয়ান ভাইয়া কি পড়াইছে আসলে। তুমি বাংলাদেশের সকল টিচারদের হ্যান্ড নোট নাও, আমারটা নাও। যদি ভালো মনে না হয়, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাবে বলি। যদি মনে হয় যে সবচেয়ে বেশি সুফিয়ান ভাইয়া বুঝাইছে, বেসিক টু অ্যাডভান্স ধরে ধরে বুঝাইছে, তাইলে শুধু তুমি আমার এখানে ক্লাসগুলো কন্টিনিউ করবা। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আই এডুকেশন ছাড়া ভিন্ন কোনো নাম নিবা না। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আশা করি তোমরা স্বপ্ন দেখবা, বড় হওয়ার স্বপ্ন দেখবা। মনে রাখবা, আমি সবসময় কথাটা বলি, তুমি একা পরিশ্রম করলে, তোমার একা পরিশ্রমের কারণে যদি তুমি, তোমার ফ্যামিলি, তোমার বাবা মা, তোমার পরবর্তী প্রজন্ম ভালো থাকে, তাহলে হোয়াই নট, তুমি কেন পরিশ্রম করবা না? অনেক বেশি পরিশ্রম করো, একনিষ্ঠতার সাথে পরিশ্রম করে তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি প্রার্থনা করো যে আল্লাহ আমি বড় হতে চাই, আমাকে বড় করো। অনেক বেশি পরিশ্রম করো, যেন বাবা মা তোমার জন্য দোয়া করে, আল্লাহ যেন ভালোবেসে তোমাকে এমন কিছু দান করে যে আশেপাশের মানুষ তোমার জন্য দোয়া করে। এবং আমি আবারও বলছি, জীবনে বড় হওয়ার জন্য আল্লাহ 1 বার কিংবা 2 বার সুযোগ দেয়। যদি তুমি সেই সুযোগটা কাজে লাগাইতে পারো তাহলে অনেক বড় হইতে পারবা। আর যদি কাজে লাগাইতে না পারো তাহলে রাস্তায় রাস্তায় ঘুরবা।
এখন ডিসিশন ইজ ইয়োর্স। তুমি কি জীবনে বড় হতে চাও? বড় হতে চাইলে স্বপ্নটা অনেক বড় দেখতে হবে, সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে। তুমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে সর্বোচ্চ পরিশ্রম করো। টুডে টুমরো এই পরিশ্রমের একটা রিওয়ার্ড তুমি পাবা। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আজকে একদম উইদাউট এনি মানে আমি বলি আমরা বলতেছি আমি কোনো ঘোষণা ছাড়াই আমি আজকে ক্লাসে চলে এসেছি, কারণ আমার সমাজটা না শেষ করলে আমার কাছে খারাপ লাগতো। কারণ তোমরা তাইলে যেই টপিকে শুরু করতাম একজন এসে কমেন্ট করতো ভাই সমাজ সমাজ সমাজ, তাহলে আমি বলবো তোমরা এভাবেই ক্লাস করো। আর বাকি ম্যাক্সিমাম ক্লাসগুলো এখানে হবে। 49 টাকায় ভর্তি হও, সবাই ভর্তি হবে, একদম সবাই। কালকে রাত 12টা পর্যন্ত এই টাকায় সবাই ভর্তি হবে। আমরা তোমাকে এখানে একটা বেটার সার্ভিস দিব এবং অ্যাডমিশন টেস্টের জন্য প্রপার একটা গাইড দিব। তারপরে তুমি ডিসিশন নিবা তুমি কোথায় ভর্তি হবা, তোমার ভর্তি প্রস্তুতিতে কারা হবে তোমার মেন্টর। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।